আমি রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। এখন চলে যাব ডক্টর আলিফের কাছে। যে ঘটনাটি সেই ঘটনাটি আমরা শুনে আসবো। আশা করছি এই ঘটনাটিও আপনাদের অনেক আনন্দ দেবে। থ্যাংক ইউ রাসেল ভাই। তো যার ঘটনা বলবো তিনি আমার থেকে বয়সে অনেক বড়। তো আমি জাফর আঙ্কেলই বলছি। ঘটনাটা তার ছেলের কাছ থেকে রিসেন্টলি পাওয়া। তার ছেলের সাথে দেখা করতে আমি যে কোথায় গিয়েছিলাম রাসেল ভাই, আই হ্যাভ নো ফ্রিকিং আইডিয়া। ঢাকাতেই দেখা করতে গিয়েছিলাম, আমি জানি না কোন জায়গায়। আচ্ছা, তো উত্তরা আশকোনা থেকে বহু ভেতরে, আমি জানি না এটা কোন জায়গাটা। যাই হোক, আমি সামহাও তার সাথে দেখা করি এবং তার কাছ থেকে ঘটনাটা কালেক্ট করি। ওই মুহূর্তে তিনি ওই জায়গায় ছিলেন। তো খুব রিসেন্টলি সে গতকালকেই মনে হয় উনি চলে গেছেন বাংলাদেশের বাইরে। তো তার ফুল ফ্যামিলি নিয়ে তখন তিনি শিফট করে, সেটা হচ্ছে 1982 সালে। এবং জাফর আঙ্কেল ছিলেন খুবই মেধাবী। তো মানে আমেরিকাতে আপনার স্কলারশিপ নিয়ে পরে ওই জায়গায় চলে যান, পরে এখানে সিটিজেনশিপ পেয়ে যান আর কি। তো এক পর্যায়ের ঘটনা বলছি, তো ওখানে প্রায় 5-6 বছর থাকার পর 1988 সালের বন্যার সময় তিনি বাংলাদেশে আসেন একটা রিকোয়েস্টে। তার মা তাকে দেখতে যাচ্ছিলেন, তার মার স্টমাক ক্যান্সার ধরা পড়ে। তো দেখতে চাওয়ার কারণে তিনি বাংলাদেশে আসেন। বাংলাদেশে আসার ঠিক 3 দিনের মাথায় তার মা মারা যায় হাসপাতালে, আলরাজি হাসপাতাল, ফার্মগেট। সেখানে তার মা মারা যাওয়ার পরে তো তার মার কথাই বলছি, তার বাবার কোনো কথা বলছি না। তার কারণ কিছু জিনিস সেখানে আমাকে মেনশন করা দরকার। তার বাবার একটু সমস্যা ছিল, যার কারণে তার বাবাকে সবসময় ঘরবন্দি করে রাখা হতো। তো এখন সেই সব কথা বলছি। ঘরবন্দি করে রাখার কারণ হচ্ছে তার বাবার সাইকিক একটা কন্ডিশন ছিল, যে তিনি নিজের শরীরের মাংস নিজেই কামড়াতেন, নিজের মাংস নিজেই ছিঁড়ে ফেলতেন। তো এইটা তার ওই মুহূর্ত থেকে প্রায় 3-4 বছর ধরে ঘটনা ঘটছিল হঠাৎ করে। এবং একদিন তাদের বাসায় তাদের গ্রামের এক আত্মীয় আসে, সেই আত্মীয়র হাতের মধ্যে তিনি কামড় দিয়ে বসে ফেলেন। তো যাই হোক, এইসব ঘটনাতে ওই মুহূর্তে পাগলাগারোতে দেওয়া বা ট্রিটমেন্টের জন্য নেওয়াটাও এক প্রকার মানে সমাজের মধ্যে মুখ দেখানোর মতো অবস্থা ছিল না। তো যাই হোক, বাবাকে তারা এক কথায় ঘরের মধ্যেই বন্দি করে রাখা হতো আর কি। তো তার মা যেদিন মারা যায় সেদিনও জানালা দিয়ে মুখ বের করে তিনি বলছিলেন যে আমাকে একটু বেরোতে দে, তোর মার হাতের থেকে একটু মাংস কামড়ে খাবো। তো এগুলি শুনতে কিরকম লাগে না? এসব কাণ্ড কারখানার জন্যই তাকে সবসময় ঘরবন্দি করে রাখা হতো। একদিন একটা বিড়াল তাদের বাসায় আসে, ওই বিড়ালটা ধরে তিনি বিড়ালের পা ছিঁড়ে ফেলে কামড়ে। তারপর থেকে মোটামুটি বোঝা হয়ে যায় যে এই বাসায়তে তাকে যেভাবেই রাখা হোক, তাকে মানে আলাদা করে খোলা রাখা যাবে না। তো খাওয়া দাওয়া সবই জানালা দিয়ে দেওয়া হতো। এবং তিনি ব্যবস্থা করে রেখেছিলেন যে ওই বাসায় একটা ছেলে দিয়ে তার বাবার যেন দেখভাল করতে পারে। ওই ছেলেটাকে কিন্তু তার বাবা কখনো কিছু করেন নাই, ইভেন তাকেও তখনও তার বাবা কিছু করেন নাই। তো মা মারা যাওয়ার পর, মাকে কবরস্থ করার পরে তিনি আমেরিকায় ফেরত যান, রেগুলার খোঁজ খবর নিতেন। এক পর্যায়ে চিন্তা করলেন যে এইখানকার ট্রিটমেন্ট তো খুব ভালো, বাবাকে কি এখানে নিয়ে এসে চিকিৎসা করা যায় কিনা। তখন তার ছেলেমেয়েরা সবাই স্কুলে পড়ে, বড় ছেলে এবং তার 2 মেয়ে, 1 ছেলে 2 মেয়ে আর কি। সবাই স্কুলে যায় এবং তার ওয়াইফও চাকরি করে। ওয়াইফের সম্মতিক্রমে তার বাবাকে আমেরিকায় নিয়ে যাওয়া হয়। সেটা হচ্ছে 1989 সাল। আমেরিকায় নিয়ে যাওয়ার পরে তার কন্ডিশনটা দেখার পরে তার ডাক্তাররা তাকে রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠিয়ে দেয়। সেখানে প্রায় 6 মাস থাকার পর অনেকটাই সুস্থ হয়ে বাড়ি ফেরে তার বাবা। তো বাংলাদেশে তো যেহেতু তার মা নাই, আর তিনি একমাত্র ছেলে, আর সবাই বোনদের কাছে বাবাকে রাখবে না এই চিন্তা করে, রাসেল ভাই আমি যা মানে কথা বলছি, এই কন্ডিশনগুলোতে অনেক সময় দেখা যায় যে পরিবারের বাবারা অনেক সময় টর্চার হয় ছেলেমেয়ে দ্বারা। তিনি কখনোই তার বাবাকে কিছু বলেন নাই, যাই ঘটাচ্ছে যেভাবে করছে, হ্যাঁ ঘর আলাদা করে রাখছে এটা সেফটি পারপাসে, কিন্তু কখনোই কিছু বলে নাই, কাউকে কিছু বলতেও দেয়নি। তো এক পর্যায়ে সুস্থ বাবাকে যখন বাসায় নিয়ে আসে তখন তা আনন্দের আর কমতি নাই। ওই বাসাতে থাকা অবস্থায় প্রথম 1 মাস কিছু ঘটে নাই। পরবর্তী সময় একদিন, সেদিন আপনার বরফ পড়ছিল। তো একটা সময় ঘোষণা আসে যে বরফ খুব বেশি বেড়ে যাবে। তার ওয়াইফ তখন ডাউনটাউনে গিয়ে আপনার শপিংয়ের মানে বাজার করতে গিয়েছে আর কি তার বাসার থেকে। তো ওই মুহূর্তে দাদা ছিল, মানে জাফরুল্লাহ সাহেবের বাবা ছিলেন, আর জাফরুল্লাহ সাহেবের ছোট মেয়েটা বাসায় ছিল। বাসায় আসার পরে
ওই জাফরুল্লাহ সাহেবের ওয়াইফ বাসায় যখন ঘরে ঢোকে, আঙ্কেলের ওয়াইফ, তখন দেখা যায় তার ছোট মেয়ের হাত থেকে ফিনকি দিয়ে রক্ত পড়ছে। আর মেয়েটা দৌড়ে এসে বলে যে আমাকে দাদা এখান থেকে কামড় দিয়ে মাংস উঠে ফেলেছে। সরি রাসেল ভাই। তো ওই পর্যায়ে তখন হাসপাতাল নিয়ে মেয়েকে চিকিৎসা করানোর পরে বাবাকে আবারও রিহ্যাবে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু রাসেল ভাই একটু কন্টিনিউয়াসলি এরকম রিহ্যাবে রাখাও তখন ওই সময় মানে খরচ অনেক বেশি ছিল। তো পরবর্তী সময়ে তার বাবাকে যখন আবার সুস্থ করে নিয়ে আসা হয়, সেদিনটা ঈদের দিন ছিল। মানে ফ্যামিলিতে যখন বাবা মার খুব দরকার হয়, ঈদের দিন সবচেয়ে বেশি। ঈদের দিন সবাই ফ্যামিলির তার বাবা মাকে মিস করে। তো বাবাকে নিয়ে ঈদের 2-3 দিন আগে নিয়ে আসা হয় এবং ঈদের দিন এই অকারেন্সটা তার বাবা ঘটিয়ে ফেলে। ঈদের দিন সকালবেলা সবাই একসাথে খাচ্ছিল, এমন সময় তার বাবা প্লেটের টেবিলের উপর একটা ছুরি ছিল রাসেল ভাই, সাথে সাথে তার ছেলের পেটের ভিতরে ঢুকিয়ে দেয়। মানে একদম অকারণে, হঠাৎ করে ও মাই গড। পেটের ভিতরে ঢুকিয়ে দেওয়ার সাথে সাথেই সে ওই রক্ত দেখছে আর হাততালি দিচ্ছে। সাইকিক কন্ডিশনটা হঠাৎ করে আবার তখন ধরা পড়ে গেল আর কি। হাসপাতালে নিবে কি, পুলিশকে কেস করবে কি, তাকে হাসপাতালে নিয়ে ট্রিটমেন্ট করিয়ে সপ্তাহখানেকের মধ্যে তার বাবাকে একটা জায়গায় বেঁধে, হাত পা বেঁধে রাখা হয়েছিল অলমোস্ট। পরবর্তী সময়ে কেস করবে, হাত পা বেঁধে রাখা অবস্থা দেখা যায় তার বাবা অলমোস্ট বেডে পড়ে গেছে, আর মুভ করতে পারছে না। ডক্টর এসে দেখলো এবং তার ওয়াইফকে অনেক রিকোয়েস্ট করলো, এবং রিকোয়েস্ট করার পর বললো যে আমি আমার বাবাকে বাংলাদেশে পাঠিয়ে দেবো, তুমি আলাদা করে পুলিশের কোনো কেস করো না, এটা সিম্পল একটা অ্যাক্সিডেন্ট হিসাবে বলো। তার ওয়াইফকে সে কোনোভাবে কাকুতি মিনতি করে রিকোয়েস্টটা করে রাখে আর কি। তার বাবাকে তখন ওই মুহূর্তে পুলিশে দেয় না, নিছক একটা অ্যাক্সিডেন্ট বলে হসপিটালে চালিয়ে দেয়। বাসায় যখন ট্রিটমেন্ট করে বাসায় আসে, তখন তার বাবা বিছানায় পড়া, মুভমেন্ট নাই, বলতে গেলে জিরো। হয়তো কোনো কিছু একটা হিট করেছে তার মাথার মধ্যে, সে তার ছেলের পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছে, কোনো ধরনের মুভমেন্ট নাই। ডাক্তার বলেছে যে লিভারটা চলে গেছে, অলমোস্ট সব পচে গেছে লিভারটা, অবস্থা খুবই খারাপ, এই লোক খুব বেশি দিন বাঁচবে বলে মনে হচ্ছে না। তখন সে প্রচণ্ড কষ্ট পাচ্ছে, বিছানার মধ্যেই খুবই কষ্ট পাচ্ছে। পরের দিন তার বাবাটা মারা যায়, ঠিক পরের দিনই মারা যায়। মারা যাওয়ার পরে বাবার ডেড বডি সহ ছেলেটা, মানে জাফর আঙ্কেল যার ঘটনা বলছি, তিনি তার বাবার দেহাবশেষ মানে দেহটা বাংলাদেশে পাঠিয়ে দেয়, লাশ পাঠিয়ে দেয়, এবং সে সাথে আসে না। তো ফ্যামিলির লোকজনরা সবাই খুব কটাক্ষ করতে থাকে যে নিজের বাবা একটা মাত্র ছেলে লাশটা পাঠাই দিল কিভাবে, ওখানে তো টাকা পয়সার কমতি নাই, তাহলে কেন সে বাংলাদেশে আসলো না, বাংলাদেশে এসে লাশটা দাফন করতো। তো যাই হোক, একজনের আন্ডারে পাঠিয়ে দেওয়া হয়, একজন পরিচিত এক আঙ্কেলের দ্বারা পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। তো তার ছেলেমেয়েরা খুব আতঙ্কে থাকতো, কারণ বাবা মৃত্যুর পরে জাফর আঙ্কেলের কন্ডিশন নিয়ে ঘটনা শুরু রাসেল ভাই। তিনি কারোর সাথে কোনো কথা বলতেন না, চোখ বন্ধ করে বাসায় থাকতেন। ফ্রাস্ট্রেশনের লেভেল যদি চরমে থাকে, সেই পর্যায়ে পৌঁছে যান। তো বাবার এইসব কন্ডিশন, তিনি জব ছেড়ে দেন, একটা রেস্টুরেন্টে মাঝে মধ্যে যে কফি খেত সেখানে যাওয়া বন্ধ করে দেন, সকালবেলা উঠতে হাঁটতে যেত সেখানে যাওয়া বন্ধ করে দেন, ওয়েট বাড়ছে। এমন সবাই চিন্তা করে যে বাসায় তো উনি একা থাকে, আর সবাই তো মানে একজন অকেজো হয়ে গেলে সবাই অকেজো হয়ে গেলে হবে না, কারণ তার 3টা ছেলে স্কুলে পড়ে, এই মুহূর্তে তার ছেলে মেয়ে স্কুলে পড়ে, তো ওয়াইফের চাকরি করতে হয়। মশাই বাসায় একজনকে রাখার জন্য টেক্সাস থেকে এক আত্মীয়কে নিয়ে আসা হয়, সেটাই জাফর আঙ্কেলের ভাতিজা, যার কাছ থেকে রাসেল ভাই আমি ঘটনা নিয়েছি। তো সেই ভাইয়াকে তারা বাসায় নিয়ে আসে এবং দেখভালের জন্য। তো কন্ডিশনগুলো এরকম দাঁড়ায় যে সে প্রায় সময় তার কথাবার্তা হচ্ছে ফ্যামিলি মিটিংয়ে, হঠাৎ করে বলে উঠলো যে ওই দেখো আব্বা বসে আছে। উনি সবসময় বলতে থাকতেন যে আমি আব্বার প্রেজেন্সটা পাচ্ছি। টেবিলে খেতে বসলো সবাই, এই যে আমার আব্বা আমার পাশে বসে আছে, এই বাবাকে একটু ওইটা ঢেলে দাও। অথবা মানে এরকম করতে করতে একটা সময় মূল আকর্ষণে যেটাতে আসে, রাত্রেবেলা একদিন সে স্বপ্নে দেখে তার বাবা, তিনি মানে বাসার সামনে যে লনটা মানে বসে আছে, তার বাবা মাথার পেছনটা বসে মাথাটা মাংস ছিঁড়ে মাথার স্ক্যাপটাতে কামড়াচ্ছে, এবং সে খুব ব্যথা পাচ্ছে। আব্বা ছেড়ে দেন না, আব্বা ছেড়ে দেন, আমি ব্যথা পাচ্ছি, আব্বা ছেড়ে দেন। তো স্বপ্নটা ভেঙে যায়। তার ওয়াইফকে সে বলে আমি এরকম স্বপ্ন দেখছি, বলে তুমি অনেক বেশি ভেঙে পড়ছো আব্বা নিয়ে, তুমি এগুলো নিয়ে বেশি চিন্তা করো না। তো এইসব কথাবার্তা সে কারো কথাই তেমন একটা গ্রাহ্য করতো না, তিনি সবসময় এরকম মনমর হয়ে বসে থাকতো, আর কিছু হলে হঠাৎ করে বললো তুই যাব্বা, ওই যাব্বা। তো এরকম কন্ডিশনে তাকে একজন সাইকিয়াট্রিস্ট দেখানো হয় ওইখানে। সেই সাইকিয়াট্রিস্ট তাকে 6 মাসের একটা কোর্স দেয় এবং সাথে হাই ডোজের ওষুধ দেয়, যাতে তিনি রাত্রেবেলা ঘুমাতে পারে।
এই ওষুধ খাওয়ার পরও তার রাতে কখনো ঘুম ভাঙতো না, মানে ঘুম আসতো না। তেমন দেখা যেত 2টা-3টার দিকে উঠে যাচ্ছে, উঠে আব্বা আব্বা বলে চিৎকার করছে, আব্বা এটা কই, আব্বা আমি এটা কি করলাম, আব্বা তুমি কোথায়। এবং প্রায় সময় সেই স্বপ্নটা দেখতো তার বাবা তার মাথার পিছনের মাংসগুলো কামড়ায় কামড়ায় খাচ্ছে এবং সে খুব ব্যথা পাচ্ছে। এটা স্বপ্ন, নিছকই স্বপ্ন রাসেল ভাই, এটার কিছু না। তো একদিন হঠাৎ করে ওই বাসায় এই যে ভাইয়াটার কথা বললাম তার পরিচিত একজন লোক আছে। তো মাওলানার বলাটা ঠিক হবে না, তো ওইখানে তার প্যান্ট শার্ট পরতে হতো, দাঁড়িয়ে আছে, সে যথেষ্ট জানা লোক আর কি। সে ওই বাসাটায় ঢোকার সময় বলে যে এই বাসায় তো ঢোকার অবস্থা নাই, এই বাসায় আমি ঢুকতে পারবো না, আমাকে বাইরে বসার ব্যবস্থা করেন, আর এখানে বিপদ আছে আর কি। তো আমাকে একটা আয়না দেন, আমি যখন কথা বলতে থাকবো তখন আমার কথার মাঝখান দিয়ে কেউ ইন্টারাপ্ট করবেন না। সে আয়না তখন দেখছে এবং বলছে যে আপনাদের বাসায় 2টা বদজিন ছিল, একটা বদজিন বাংলাদেশে চলে গেছে, একটা বদজিন স্টিল এক্সিস্ট করছে এখানে। সেই বদজিনটা আপনাদের সবাইকে কোনো সমস্যা নেই, সেই বদজিনটা আপনার হাজবেন্ড জাফর সাহেব তাকে খুব অপছন্দ করেন এবং তাকে তার মৃত্যু কামনার জন্য কামনাও করছেন এবং মারার সুবর্ণ সুযোগ খুঁজছেন। এটা যে কোনো সময় হয়ে যাবে, যে কোনো মুহূর্তে হয়ে যাবে, সে সুযোগটা পেলেই হয়তোবা বড় ধরনের ক্ষতি করে ফেলতে পারে, হয়তো মরে যাবে, নইলে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাবে। ওনার জন্য লক্ষ্য রাখবেন এবং আপনাদের কন্ডিশনটা ভালো না, এই কন্ডিশনটাকে উত্তরণ পেতে 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 কখন হবে সেটা আমি বলতে পারছি না। এই বলে সেদিন সে বাসা ত্যাগ করে, কোনো সলিউশনই দেয় না, তার কোনো সলিউশনই কেউ পায় না। আমি রাস্তাতে বেশি লম্বা করছি ঘটনাটা, তারপরে যতটুকু শর্টে বলা যায়। ওই পরবর্তী মুহূর্তের ঠিক 5 থেকে 7 দিন পর সেদিন প্রচণ্ড বৃষ্টি, এত বৃষ্টির মধ্যে রাত্রে 2টার দিকে হঠাৎ করে তার ঘুম ভাঙে এবং সে নিচে আসে। নিচে আসার পর সে শুনে থাকে দরজার বাইরে থেকে কেউ একজন জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে। ওই পাশে আশেপাশে কোনো বাঙালি লোকজন ছিল না যে দরজার পাশে এসে দাঁড়ায় বাংলা কথা বলবে। বলছে যে আমি তোকে খাবো এবং এমনভাবে খাবো তোর কোনো চিহ্ন থাকবে না। এরা বাসার সবাই শুনছে, তার ছেলেমেয়েরা ছাড়া। তো এরকম শব্দ শোনার পর তিনি খুব ঘাবড়ে যায় এবং জাফর সাহেব নিজেই তার অকপটে সেসব কথা স্বীকার করে, বলে যে আমাকে মাফ করে দেন। সে কাউকে কিন্তু বলছে না, সে হঠাৎ করে সোফার মধ্যে বসে বসে মাথা নিচু করে কান্না করতে করতে বলছে আমাকে মাফ করে দেন, আমি আর পারছি না, আমাকে মাফ করে দেন। সেদিন যদি আব্বাকে আমি বাংলাদেশে পাঠাই দিতাম আমার ওয়াইফের কথা শোনার পরে, তাহলে এই ঝামেলাগুলো এখন হইতো না। কি কারণটা সে বলে নিজে স্বীকার করে যে তার বাবা ঠিক পরের দিন ঠিকই অসুস্থ ছিল, তার সহ্য ছিল না তার বাবার কষ্ট, সে তার বাবার খাওয়ার সাথে বিষ মিশিয়ে দেন এবং মরফিন একসাথে ইনজেক্ট করে মেরে ফেলে। ও এটা মার্ডার ছিল। তার বাবাকে তিনি মেরে ফেলেন। এরপর থেকেই তার বাবা তার কোনো কিছু থেকেই যাচ্ছিল না। ইভেন সে শুয়ে থাকলেও তার বাবা পাশে শুয়ে থাকে, সে বসে থাকলে তার বাবা পাশে বসে থাকে। সে বলে যা তুমি যা বলবা, বাইরে ওই দরজা ধাক্কানোর শব্দ হচ্ছে এবং সে বলছে যে তুমি যা বলবা তাই হবে, আমাকে প্লিজ ছাড়ো, আমাকে মাফ করো, আমি বাঁচতে চাই। পরবর্তী সময় ওই যে লোকটাকে নিয়ে এসেছিল, যে ভাইয়াটার ঘটনা আমি তার কাছ থেকে শুনলাম, তার নামটা আমি বলছি না, সেই ভাইয়াটা যেই টেক্সাসের যে ভাইয়াটা আপনার লোকটা সাথে করে নিয়ে আসছিল, সেই লোকটাকে তারা পরবর্তী সময় তারা একটা ল্যাম্প তাকে পূর্ণভাবে ব্যবস্থা করে দেওয়া হয়, ল্যাম্পটা রান্না করে বা কিছু একটা করে দেওয়া হয় এবং তার কাছ থেকে ক্ষমা চাইয়ে নেওয়া হয় এবং খুব কষ্টে তার কাছ থেকে মাফ পাওয়া যায়। এবং জানা যায় যে আরেকটা জিন যেটা ছিল সেটা তার বাবার কবরের পাশেই থাকে, সে বাংলাদেশে গিয়ে সেই আরেকজনের কাছে মাফ চাইতে হবে। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশে যান এবং সেই জিনের কাছে, সেই কবরস্থানে যে মাফ চান বাবার কাছে, যে বাবা তুমি আমাকে মাফ করে দাও। এখন রাসেল ভাই মাফের বিষয়টা তো সম্পূর্ণ উপরের হাতে, আমি সেটা জানি না, আমি সেটা বলতে পারছি না। তবে ওই লোকটা বলেছিল যে ওরা দুজন মাফ করুক আর যাই হোক, উনি পরবর্তী সময়ে তাকে আর ওরা ডিস্টার্ব করেন নাই। ওই ঘটনার পরে এই ঘটনা টানটানতে স্ট্রেচ করতে করতে 2000 সালে তিনি সবার কাছে ঘটনাগুলো শেয়ার করলো। এটা স্ট্রেচ করতে 2000 পর্যন্ত লেগে যায়। 2011 সালে যখন তিনি মারা যান, তখন তিনি বলেন যে মারা যাওয়ার 3 দিন আগে, মানে আমেরিকাতেই 3 দিন আগে তিনি তার ছেলে মেয়েদেরকে বলতে থাকে যে তোমরা আমার জন্য দোয়া করো, আমার সময় নাই। এই কয়েকটা ওয়ার্ডস আমি আপনাকে বলছি, আমার সময় নাই, আমি খুব অল্প সময়ের মধ্যে চলে যাব, আমি বড় ধরনের একটা পাপ করে যাচ্ছি পৃথিবী থেকে, তোমরা যদি পারো আমার জন্য একটু বেশি বেশি দোয়া করো। আমি জানি না আমার বাবা আমাকে মাফ করেছে কিনা, এটা আমি সম্পূর্ণ উপরে ছেড়ে দিচ্ছি।
এটাই তার লাস্ট ওয়ার্ড ছিল। এরপর তিনি কোমায় চলে যান এবং প্রায় 3 দিন পর তিনি মারা যান। এটা ছিল ঘটনা রাসেল ভাই। আর অনেকগুলো প্লট মিস করে গেছি, আমি বললাম না, ওগুলা মাথায় আসছে না রাসেল ভাই। যদি একটু মনে করে বলা যায়, কারণ ঘটনাটা খুবই ইন্টারেস্টিং। মনে করেন ওই যে বলছে যে, যেমন এটা আমি বলতে চাচ্ছিলাম না, একদিন খাওয়ার টেবিলের সামনে হঠাৎ করে বলছে যে, দেখো আমার আব্বা কি জানি খাচ্ছে, ময়লা টয়লা, আমার আব্বার একটু ভালো খাওয়া দাও। না, এগুলো সব দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন উনি। ওকে, এই ছিল ঘটনা রাসেল ভাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অনেক চমৎকার একটা ঘটনা আমরা শুনলাম। এখন যে ঘটনাটি প্লে করব সেটি হচ্ছে আফনান ভাইয়ের সাথে, মানে আফনান ভাইয়ের শেয়ার করা একটি ঘটনা। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। তো আমি প্লে করব সেই ঘটনাটি এবং আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রথম যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম এহসান অর্ণব। উনি মালয়েশিয়ার KLIA নামক স্থানে একটি 5 স্টার হোটেলের হাউসকিপিং ট্রেনার হিসেবে কর্মরত রয়েছেন। ওনার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার হোমনা উপজেলার বাগমারা গ্রামে। দিনটা ছিল 2023 সালের অক্টোবরের 22 তারিখ। ওই দিন ওনাদের হোটেল অনেক বিজি ছিল। ওনাদের সব রুম চেক আউট ছিল। চেক আউট মানে সব গেস্টরা চলে গিয়েছেন, দ্রুত সেগুলো আবার রেডি করতে হবে। ওই দিন বরাবরের মতো উনিও রুম ক্লিন করছেন। তো ওনাদের হোটেলে প্রতিদিনই ভিআইপি রুমের চাহিদা থাকে। ওই দিন ওনার সাইডে 2টা ভিআইপি রুম পড়ে যায়, যেগুলো ওনাকে ক্লিন করতে হবে, যার জন্য একটু সময় নিয়ে সবকিছু সাজানো গোছানো করতে হবে ওনাকে। ভিআইপি রুম বলে কথা, সেগুলোর ব্যবস্থাপনাটাও তো অন্যান্য রুমগুলো থেকে আলাদা হয়ে থাকে। তখন সময় আনুমানিক দুপুর 1টা কি 1:30 হবে। তো ভিআইপি রুম ক্লিন করতে গিয়ে উনি ওখানে থাকা একটা বালিশের নিচে লাল কাপড় দেখতে পান, ভাঁজ করা, লাল সুতো দিয়ে বাঁধা। তো ওনাদের রুলস হচ্ছে, রুমে গেস্টের ভুলে যাওয়া বা ফেলে যাওয়া যদি কিছু পাওয়া যায়, তাহলে ওনারা লস্ট অ্যান্ড ফাউন্ড যেই সাইট আছে সেখানে দিতে হবে এবং সেখানে সেটা রেকর্ড করে রাখতে হবে। পরবর্তীতে গেস্ট চাইলে যেন ইজিলি সেটা পেতে পারেন। তো কাপড়টা মোটামুটি একটু বড় রকমের, 3টা বাঁধন দেয়া। তো উনি কি করলেন, ছবি তুলে ওনাদের গ্রুপে রুম নাম্বার সহ সেন্ড করে দেন। এটা ওনাদের একটা রুলস। রিসেপশনের লোকেরা যেন গেস্ট এসে বলা মাত্রই গ্রুপ চেক করে দেখে যে ওই রুমের কোনো লস্ট অ্যান্ড ফাউন্ড আছে কিনা, থাকলে তারা ইজিলি সেটা ওনাদেরকে জানান। তো ওনারা রিসেপশনে দিয়ে আসছেন এটা। তো কাপড়টা খুলে এই অর্ণব ভাই দেখতে চেয়েছিলেন যে এটা বাঁধা কেন, এত শক্ত কেন, এর ভিতরে আছেটাই বাকি। তো কি মনে করে উনি আর খোলেন নাই। এমন সময় আরিফ নামে একজন সিনিয়র কলিগ চলে আসেন ওই রুমে। মূলত ওনার রুমটা খোলা ছিল, যে রুমে কাজ করছিলেন। তো উনিও একই ফ্লোরে কাজ করতে করতে ওখানে চলে আসছেন। এসে বলছেন যে, অর্ণব তোমার কিছু লাগবে, তোমার কয়টা রুম শেষ হলো? তো এভাবে কিন্তু একজন আরেকজনের কাজের আপডেট নেন। কারণ সবাই যে সবসময় সময়ের মধ্যে সবকিছু শেষ করতে পারেন বিষয়টা এরকম না। যদি কারো কোনোটা বাকি থাকে এবং কেউ আগে ভাগে শেষ করে থাকে, তাহলে যেটা বাকি থাকে উনি আবার সেটা গিয়ে করে দেন। এইভাবেই কিন্তু নিজেদের মধ্যে একটা সমন্বয় করে খুব দ্রুত কাজগুলো ওনারা করে ফেলেন। এই আন্তরিকতার কারণেই মূলত খুব দ্রুত কাজগুলো হয়ে যায়। তো ওইভাবেই উনি মূলত কাজের আপডেট নিচ্ছিলেন। তো এমন সময় এই অর্ণব ভাই এই আরিফ ভাইকে দেখান যে, ভাই দেখেন তো এই কাপড়টা এমন লম্বা বাঁধানো, এরকম একটা কাপড় পাইলাম, 3টা বাঁধন দেওয়ার ভিতর কি হতে পারে? তো উনি বললেন যে, এই দাও তো দেখে আমার কাছে। এই বলে উনি কাপড়টা ওনার হাতে নেন এবং হাতে নিয়ে ওই 3টা বাঁধন খুলে ফেলেন। খোলার পর ওনারা দুজনই দেখেন যে কি যেন লেখা, কালো রঙের কালি দিয়ে লেখা ওই লাল কাপড়ের উপরে। এদিকে অর্ণব ভাই তো দেখেই বুঝে ফেলেন যে এটা কালো জাদুর কোনো একটা উপকরণ। সেখানে একটা মাথার খুলির মতো চিহ্ন আঁকানো ছিল, আর এমন কিছু ভাষায় কিছু লেখা ছিল যেগুলো আসলে প্রচলিত কোনো ভাষার মধ্যেই পড়ে না। আর সেখানে একটা চিরকুট ছিল, ওই চিরকুটটাও ওই আরিফ ভাই খুলে ফেলেন। ওখানেও অনেক কিছু লেখা আছে, সেগুলো বোঝা যাচ্ছে না। সেই সাথে একটা তাবিজ ছিল, ওই তাবিজটা খোলা হয়নি যে তাবিজের ভিতরে কি আছে। ওনারা যেহেতু কোনো লেখাই বুঝতে পারছিলেন না, তাই ওইটা না খোলার জন্যই মূলত এই অর্ণব ভাই আরিফ ভাইকে বলেন যে, ভাই ওই তাবিজ টাবিজ খোলার দরকার নাই, যেভাবে ছিল সেভাবেই বেঁধে রেখে দেন। তো ওইভাবেই সবকিছু বেঁধে একটা পলিব্যাগের মধ্যে আরিফ ভাই ঢুকিয়ে ফেলেন। আর ওখানে কিন্তু একটা আলাদা কাগজে রুম নাম্বার, কখন পাওয়া গেল, কে পেল, যেহেতু এটা অর্ণব ভাই পেয়েছেন এজন্য অর্ণব ভাইয়ের নামটাই লিখে দেওয়া হয়। এরপর ওইটা লস্ট অ্যান্ড ফাউন্ড যে সাইটটা রয়েছে সেখানে দিয়ে আসা হয়। আর অর্ণব ভাই শিওর ছিলেন যে গেস্ট এটা মাস্ট বি নিতে আসবে, কারণ এটা সাধারণ কিছু নয়। গেস্টটা ছিল ইন্ডিয়ান, তার নাম ছিল প্রশান্ত সুনায়না।
তার রুম নাম্বার ছিল 3216। কিভাবে বুঝতে পেরেছেন সেটা বলছি, কারণ হচ্ছে ওনাদের প্রতিদিন একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, সেখানে গেস্টের নাম, তিনি কোন দেশের, তিনি কখন আসছেন, কখন চলে যাবেন, মানে চেক ইন চেক আউটের সময় সবকিছু লেখা থাকে। তো এই বিষয়টা নিয়ে ওনারা আর কিছু ভাবেন নাই, যে যার অবশিষ্ট কাজে লেগে যান। ঠিক 3 দিন পর ওই গেস্ট আসেন ওইটা নিতে। তো ওই গ্রুপে আপডেট দেওয়া হয়, হোয়াটসঅ্যাপ গ্রুপে, যে এই কাপড়টা নিতে আসেন ওই গেস্ট। তো যাই হোক, রিসেপশনের লোকেরাও সেটা দিয়ে দেন, উনি এটা নিয়ে চলেও যায়। যখন এই অর্ণব ভাই আর ওই আরিফ ভাই দুজনে এক জায়গা হলেন, নিজেরা হাসাহাসি করলেন, আর অর্ণব ভাই বলেছিলেনও যে আমি তো শিওর ছিলাম যে এই লোক নিশ্চিত এটা নিতে আসবে। তো যাই হোক, তখন তো অক্টোবর মাসের একদম শেষ দিকে 22 তারিখে ঘটনা ঘটলো। এর 3 দিন পর মানে 25শে অক্টোবর ওই লোকটা এসে এটা নিয়ে যায়। তো এই কয়েকদিনের মধ্যে হয়েছে কি, এই যে আরিফ ভাই উনি বাংলাদেশে যাওয়ার জন্য লিখিতভাবে আবেদন করেন। তো ওনার আবেদন যাচাই বাছাই করে ওনাকে 2024 সালের জানুয়ারি মাসের 15 তারিখ ডেট দেওয়া হয় যে উনি 15 তারিখ যেতে পারবেন। তো এদিকে তো ওনার বাড়ি যাওয়া ফাইনাল, আগে ভাগে জানাতে হয়, মানে 2 মাস, মিনিমাম 2 মাস বা আরো বেশি সময় আগে জানালে ভালো, কারণ ছুটির একটা ব্যাপার আছে, সেখানে আরো অনেক স্টাফ রয়েছে, তারাও বাড়িতে যাবে। এই জন্য ছুটির এই ম্যানেজমেন্টটাও খুব ভালোভাবে করতে হয়, এই জন্য আগে থেকে জানাতে হয়। এখন কথা হলো যে এই যে যেই কাপড়টা আবার নিয়ে গেল, এর পরে কি হলো? এর পরেই ঘটে ভয়ঙ্কর ঘটনা। তো এই যে কাপড়টা নিয়ে যাওয়ার অল্প কয়েকদিন পরেই এই যে আরিফ ভাই উনি না আর রাত্রে ঘুমাতে পারেন না। উনি ঘুমালে স্বপ্নে দেখেন কেউ তার বুকের মধ্যে এসে বসে আর তার দিকে বড় বড় চোখ তুলে তাকিয়ে থাকে, ভয়ঙ্কর ভাবে দাঁত বের করে হাসে, কিন্তু সেই হাসির কোনো শব্দ হয় না। আর সেই অবয়বের জিহ্বাটা এত বড় যে জিহ্বাটা বের করলে একদম পেট পর্যন্ত নেমে আসে, ঝুলতে থাকে, হাতির সুরের মতো বাঁকাতে থাকে। আর ওই অবয়বটা সবকিছু কালো, এমনকি জিহ্বাটাও কালো। আর জিহ্বাটা চকচক করে, মানে জিহ্বাটা একটু ভিজা থাকে, তো এই জন্য মনে হচ্ছে চকচক করছে। যখন ওই অবয়বটা বুকের উপর এসে বসে আরিফ ভাইয়ের, তখন না উনি আর নিঃশ্বাস নিতে পারেন না, নিঃশ্বাসটা আটকে আসে, অনেকটা বোবাই ধরলে যেরকমটা হয় না ওই রকম। উনি শব্দও করতে পারেন না, শরীর নাড়াতেও পারেন না, এরকম একটা অবস্থা হয়ে যায়। এক রাতে পরপর 3 বারও নাকি এই ঘটনা ঘটেছে। উনি তো সেই রাত্রে আর ঘুমাতে পারেন নাই, শেষ পর্যন্ত সারা রাত জেগে কাটিয়ে দিয়েছেন, সকালে এসে একটু ঘুমিয়েছেন। তো সকালবেলা এসে এই আরিফ ভাই অর্ণব ভাইকে বলেন যে এই অবস্থা, গতকাল রাতে তো এই ঘটনা ঘটছে। তো উনি এমন ভাবে বিষয়টা বলছিলেন, ভয়ে তার ঠোঁট কাঁপছিল, কিন্তু কেন এমনটা হলো গতকাল রাতে সেটা উনি বুঝতে পারছেন না। এদিকে অর্ণব ভাই ওনাকে শান্ত করে বললেন যে ভাই, ওটা বোবায় ধরছিল তোমাকে, এটা নিয়ে ভাবনা চিন্তার দরকার নেই, একটু এলোমেলো ভাবে শুয়েছিল তো এই জন্য হয়েছে, বেকায়দায় শুলে এরকম সমস্যা হয়, আবার পায়ের উপর পা তুলে ঘুমালো এরকমটা হয়, এরকম হয়, এটা ওনাদের একটা ধারণা। কিন্তু এই যে আরিফ ভাই অর্ণব ভাইয়ের কথা মানতে নারাজ, উনি বলছেন যে না, আমি এভাবে ঘুমাই না, আমি ডান কাত হয়ে শুই, আর ডান কাত হয়ে না শুলে আমার ঘুমই আসে না। তবে হ্যাঁ, ঘুমের ঘরে মাঝে মাঝে সোজা হয়ে থাকি, সোজা হয়ে গেলে তো ঘুমের মধ্যে আর টের পাই না, তখন তো আর বোঝা যায় না। তো যাই হোক, ওই দিন অর্ণব ভাই ওনাকে খুব করে সান্ত্বনা দিলেন, তিনি উনি দোয়া দরুদ পরে ঘুমান। ওই দিন রাতে ঠিক একইভাবে ওই অবয়বটা আবারও হাজির হয়, এইবার ওনাকে চেপে ধরে। ওই দিন রাত্রে উনি ঘুমাতে পারেন নাই, ওই দিন রাত্রে 2 বার এরকম হয়েছে, তাই উনি আর রাত্রে ঘুমান নাই। পরের দিন এসে একই রকম ভাবে অর্ণব ভাইকে আরিফ ভাই বলতে থাকেন। এদিকে আরিফ ভাই খুব চিন্তায় পড়ে গেলেন, দুজনেই ভাবতে লাগলেন যে কেন এরকমটা হচ্ছে। অর্ণব ভাই আরিফ ভাইকে বললেন যে ভাই, ওই লাল কাপড়টা আপনি খুলেছেন, আমি যদিও বা হাত দিয়ে ধরেছি, কিন্তু খুলেছেন আপনি, ওটা তো কালো জাদুর একটা উপকরণ ছিল, এই জন্যই কি এমনটা হচ্ছে? তখন উনি শিওর হয়ে বলতে লাগলেন যে হ্যাঁ, ওইটা থেকেই মনে হয় এমনটা হচ্ছে, নাহলে হঠাৎ করে এমনটা হওয়ার কথা না, আমি তো এখানে অনেকদিন ধরে কাজ করছি, কখনো এরকম হয় নাই, আর আমার তো এই বোবায় ধরার সমস্যাও নাই। এদিকে অর্ণব ভাই যখন আরিফ ভাইয়ের কথা শুনলেন, অর্ণব ভাই ভয় পেতে শুরু করলেন যে আরে, এই জিনিসটা তো আমি পাইছিলাম, আমি হাত দিয়ে বাইর করছিলাম, এরপরে তো আরিফ ভাইয়ের হাতে দিছি, উনি বাঁধন খুলছেন, এরপর তো আমি ওটা হাত দিয়ে ধরি নাই, এখন আমি যেহেতু পাইছি, আমার সাথে আবার এরকম হয় কিনা। এসব কথা চিন্তা করে এই অর্ণব ভাই ভাবছেন যে আমি এখন রাত্রে ঘুমাবো কিভাবে, না জানি রাত্রে ঘুমালে আমার সাথে এই সমস্যা শুরু হয়। এই চিন্তা করে ওই দিন কাজে অনেক ব্যাঘাত হয়েছিল, কোনোভাবে কাজে উনি মনোনিবেশ করতে পারেন নাই। যাই হোক, ওই দিন রাতের ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার হয়ে যায় যে রাত্রে যখন
ওই অবয়বটা আগের রূপে এসেই আরিফ ভাইকে আবারও চেপে ধরে। এবার উনি কোনো শ্বাস প্রশ্বাস নিতে পারছিলেন না, নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছিল। তবে অন্যান্যবার তুলনায় নাকি ওই রাত্রে ওই অবয়বটা একটু বেশি আক্রমণাত্মক ছিল। ভয়ঙ্কর ওই জিহ্বাটা বের করে বারবার শরীরের বিভিন্ন জায়গায় টাচ করছে, আর চোখগুলো এমন টেনিস বলের মতো গোল সাদা চোখ, সেই চোখের মধ্যে ছোট্ট দুটো মণি রয়েছে। এই মণিগুলো ঘড়ির কাঁটার মতো চতুর্দিকে ঘুরতে থাকে, এইরকম আর কি। আর এভাবেই দ্রুত চোখগুলো বৃত্তাকারে ঘুরছিল। হঠাৎ করে নাকি ওই অবয়বটা কথা বলতে শুরু করে। এর আগে কিন্তু কোনো কথা বলে নাই। সে বলতে থাকে, তুই কেন খুললি এই মরণ বাঁধন, কেন খুললি বল। এইভাবে ওনাকে ধমকাচ্ছে আর ওনার গেঞ্জি ধরে উঠাচ্ছে আর নামাচ্ছে, উঠাচ্ছে আর নামাচ্ছে। মানে হচ্ছে উনি যেই বিছানায় শুয়েছিলেন ওই শোয়া অবস্থায় তাকে বসাচ্ছে, আবার ধাক্কা দিয়ে শুইয়ে দিচ্ছে, এভাবে চলছে। এদিকে ওনার আর একজন কলিগ, তারও বেড ছিল এই একই রুমে, ওই যে বিছানার উপর বারবার ধপাস ধপাস শব্দ হচ্ছে, বারবার ধাক্কা দিয়ে আবার শুইয়ে দিচ্ছে, ওই শব্দ শুনে ওনার ঘুম ভেঙে যায়। উনি দেখেন যে এই আরিফ ভাই একবার উঠে বসছে আবার শুয়ে পড়ছে, উঠে বসছে শুয়ে পড়ছে, কিন্তু মনে হচ্ছে যে উনি ওনার ইচ্ছাতে করছেন না। ডিম লাইটের আলো ছিল, সেটাতে উনি দেখতে পাচ্ছেন, তবে ওইখানে কোনো অবয়ব উনি দেখেন নাই। তো উনি কি করেছেন, ওনার বিছানা থেকে নেমে এসে আরিফ ভাইয়ের শরীরে হাত দিয়েছেন। যখনই হাত দিয়েছেন তখন আরিফ ভাই একদম শান্ত হয়ে যান। এরপর আরিফ ভাই চোখ খোলেন এবং দেখলেন যে ওনার রুমমেট, তার নাম হচ্ছে সজীব, এই সজীব ভাই ওনাকে ধরে আছেন। তো সজীব ভাইকে দেখে উনি তো চিৎকার করতে শুরু করেন। এরপর অন্যান্য রুমে যারা ছিলেন আর কি, তারাও ধরফর করে উঠে বসে, যারা কি হলো পাশের রুমে। মোটামুটি 1 ঘন্টার মতো সময় লেগেছিল ওনার স্থির হতে। যাই হোক, এই সমস্ত কথা অন্যান্যদের সাথে শেয়ার করা হয়। পরের দিন অবশ্য অর্ণব ভাই এটা জেনেছিলেন আর কি। তো এই জিনিসটা আসলে এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, এইটা যদি হোটেলের বসরা জেনে যায় তাহলে সমস্যা, কাজ থেকে কিন্তু বের করে দেবে। এদিকে উনি 2 মাস পরে বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার ডেট ফিক্সড করা হয়েছে। এখন যদি এই ধরনের সমস্যা পাওয়া যায় তাহলে তো বিপদ। এদিকে এই আরিফ ভাই অর্ণব ভাইকে বলছেন যে ভাই তুমি তো এটা পাইছিলা, এখন আমি বিপদে পড়ে গেছি, এখন পরামর্শ দাও কি করা যায়। সবাই মিলে আমাকে এই বিষয়ে, এই সমস্যা থেকে বের হওয়ার জন্য পরামর্শ দাও, না হলে আমি মারাই যাব। তো ওনাদের হোটেলের পাশে একটা মসজিদ রয়েছে, মসজিদটার নামটা প্রকাশ করতে নিষেধ করেছেন, তবে মসজিদের নামের শুরুতে সুলতান শব্দটা আছে, এতটুকু বলছি। তো যাই হোক, তারিখটা ছিল 28 অক্টোবর, শুক্রবার। জুম্মার নামাজের পর ওইখানে উনি আর আরিফ ভাই এবং ওনাদের আরেকজন সিনিয়র কলিগ সাইফুল ভাই, এই 3 জন মিলে গেলেন ওই মসজিদের হুজুরের সাথে কথা বলতে। সাইফুল ভাই ভালো মালয় ভাষা জানেন, তাই মূলত ওনাকে নিয়ে যাওয়া, উনি হুজুরকে খুব সুন্দর করে বোঝাতে পারবেন। তো হুজুরকে ওনাদের সেই প্রথম দিন থেকে আজ পর্যন্ত যা যা ঘটেছে এবং ঘটছে এর সবটাই খুলে বলেন। সবকিছু শোনার পর হুজুর বেশ চিন্তিত হয়ে যান। তিনিও বুঝতে পেরেছেন যে ওনারা একটি ভয়ঙ্কর কালো জাদুর একটা ফাঁদে ফেসে গেছেন অনিচ্ছাকৃতভাবে। তো তিনি ওনাদেরকে বলেন যে আপনারা সন্ধ্যায় মাগরিবের নামাজের পর এদিকটাতে আসেন, তারপর দেখি কোনো তথ্য দেওয়া যায় কিনা। এখন সমস্যা হলো, হোটেল থেকে বের হতে গেলে সিকিউরিটির কাছে একটা নির্দিষ্ট ফর্ম পূরণ করে সাইন করে বাইরে যেতে হয়। জুম্মার নামাজের জন্য বাইরে বেরিয়ে আসছেন, আবার সন্ধ্যায় কিভাবে আসবেন এই চিন্তা তো ওনাদের মাথায় ঢুকে গেল। মাগরিবের পর তো হোটেলে বেশ কিছু কাজ থাকে। তো হুজুরকে ওনারা বলেন যে হুজুর মাগরিবের পরে না এসে এশার নামাজের পর আসলে কি হবে। তো উনিও বেশ ভালোভাবে সম্মতি দিলেন যে হ্যাঁ তাহলে এশার পরেই আসেন, তাহলে আমি এই ব্যাপারটা আরেকটু ভালো করে জানার চেষ্টা করতে পারি। তাই হলো, 9টার পর ডিউটি শেষ করে ওনারা চলে গেলেন। গিয়ে দেখলেন হুজুর বসে আছে। তারপর সালাম বিনিময় করার পর হুজুর বলতে লাগলেন যে দেখুন, আমি যতটুকু জানতে পারলাম যে এটা এমন এক ধরনের কালো জাদু যা দ্বারা একটা ব্যক্তিকে আগুনে ফেলে যেভাবে পুড়িয়ে মারা হয়, এই কালো জাদুর কাপড়টাও তার একই নিদর্শন। মানে এই যে কাপড়, এই কাপড়ে যা লেখা ছিল এবং যার নাম লেখা ছিল, যাকে নিয়ে এই কালো জাদুটা করা হয়েছিল, তার পুরো ডিটেলস এই কাপড়ে ছিল। এই জিনিসটা প্রতিদিন একটু একটু করে আগুনে পোড়ানো হবে, আর ওইদিকে ওই ব্যক্তিটার শরীর জ্বলে জ্বলে উঠবে। এইভাবে করে করে কাপড়টা একটু একটু করে পুড়িয়ে ফেলা হবে, আর ওইদিকে ওই ব্যক্তিরও শরীরের ভেতরে পুড়তে থাকবে। যেদিন এই লাল কাপড়টি শেষ দিনে পুড়িয়ে ছাই করে ফেলা হবে, ওই দিন ওই ব্যক্তির শেষ দিন, সে মারা যাবে। এখন কথা হলো, তাহলে আরিফ ভাইয়ের কেন এমনটা হচ্ছে? তখন হুজুর বলেন, আরিফ ভাই যখন কাপড়টা খুলেছেন মূলত সমস্যাটা তখনই শুরু হয়েছে। কারণ এই লাল কাপড়টা সেই ব্যক্তিই খোলার কথা যে কালো জাদুটি করেছে, এবং সেই কাপড়ের মধ্যে
কালো জাদুর অন্তর্ভুক্ত একটা ভয়ঙ্কর পিশাচ জিন ছিল, যে মূলত এটার আশেপাশে থাকতে বাধ্য ছিল। আর এই পুরো কাজটা সম্পাদনের দায়িত্ব ছিল ওই পিশাচ জিনের, এবং এটা করার জন্য তাকে নির্দিষ্ট রকমের কিছু বলি দিতে হয়েছে, যার কারণে ওই পিশাচ জিনটা ওই কাজটা করে দেবে। এখন এই জিনিসটা যদি সম্পন্ন না হয় তাহলে ওই পিশাচ জিনেরও সমস্যা হবে, আর এই কাজটা বাস্তবে হবেও না। তো এরকম একটা সমস্যার মধ্যে যখন পড়ে গেছে, যেহেতু আরিফ এটা খুলেছে, সুতরাং তার সাথে এই সমস্যাটা হবে। মূলত ওই যে পিশাচ জিন, ওই পিশাচ জিনটাই এই আরিফ ভাইয়ের ঘুমের মধ্যে এসে ভয় দেখাচ্ছে। কেন এই বাঁধনটা খোলা হলো? যার জন্য প্রথম অর্ধেই এই কালো জাদুর মূল সমস্যা আরিফ ভাই সৃষ্টি করেছেন, সেই জন্যই এমনটা হচ্ছে। হুজুর বললেন এই কালো জাদুটার একটা নির্দিষ্ট সময় বা ডেট আছে, এর মধ্যে এর কাজ শেষ করতে হবে, এর বাইরে চলে গেলে এর প্রভাব কেটে যাবে, তখন ওই পিশাচ জিনটাও চলে যাবে। কিন্তু কত সময় যে আছে এই কালো জাদুর মেয়াদ, এটা হুজুর আসলে বলতে পারেন নাই। আর এইটা সমাধান করতে হলে যে কালো জাদু করেছে তাকেই নাকি লাগবে। হুজুর তখন শুধু ঝাড়ফুঁক এবং রুকিয়া করে দেন, এবং হুজুর বলেন যে আমি এই তথ্যটুকু দিয়েছি, আপাতত এর বাইরে কোনো কিছুই করা আমার পক্ষে সম্ভব না। কি আর করা, সবকিছু মেনে নিয়ে ওই দুজন হুজুরের কাছ থেকে ঝাড়ফুঁক এবং রুকিয়া নিয়ে ফেরত আসলেন। এদিকে এই অর্ণব ভাইও রাতের বেলা ভয়ে ঘুমাতে পারেন না। উনি এই ভয়ে ঘুমাতে পারেন না, না জানে কখন ওনার সাথে স্বপ্নে বা বাস্তবে এই সমস্যা শুরু হয়ে যায়। এভাবে উনিও 3 রাত কাটালেন। তবে অর্ণব ভাইয়ের সাথে তেমন কিছু হচ্ছে না, আর ওইদিকে আরিফ ভাইয়ের সাথে প্রতি রাত্রেই ওই অবয়বটার দেখা হয়। তবে এইবার ব্যাপারটা আরেকটু অন্যরকম ভাবে ঘটতে শুরু করলো। দেখা হয়, তবে স্বপ্নে খুব কম, বাস্তবেই বেশি। একটা পর্যায়ে স্বপ্নে আসা বাদ দিয়ে আরিফ ভাইয়ের সাথে সামনাসামনি ওই অবয়বটা ঝামেলা করতে শুরু করলো। কিছু কিছু ঘটনা যেটা বলতেই হয়, সেটা হচ্ছে ওনারা মূলত বড় ট্রলি নিয়ে কাজ করেন হোটেলগুলোতে। ওই ট্রলিতে বিভিন্ন ধরনের জিনিস থাকে। একটি হোটেলে যখন গেস্ট থাকেন তখন সেখানে যেই বেড কাভার থাকে, বালিশের কাভার থাকে, তারপর টাওয়েল থাকে, এগুলো সরিয়ে নিতে হয়, আবার নতুন জিনিসগুলো দিয়ে যেতে হয়। এই সব জিনিস নড়াচড়া করার জন্য বড় ট্রলি ওনারা ব্যবহার করেন। তো এরকম ভাবে একটা বড় ট্রলি নিয়ে সবসময় যেহেতু নড়াচড়া করতে হয়, রুমের মধ্যে ঢোকার সময় ট্রলিটা বাইরে রেখে তারপরে ওনারা ঢোকেন। তো এই যে আরিফ ভাই, উনি একটা রুমে ঢোকার সময় ট্রলিটা বাইরে রেখে রুমে ঢুকেছেন, হঠাৎ করে ওনার মনে হলো ওই ট্রলিটাকেও দুমড়ে মুচড়ে হাতের মুঠোয় করে ফেলছে, এমন একটা অবস্থা। উনি যখনই দরজার সামনে আসছেন দেখার জন্য যে কি হয়েছে, এসে দেখেন না তো কিছুই নেই, সবকিছু ঠিকঠাক আছে। তাহলে এমন শব্দ আসার কারণটা কি? তখন এই আরিফ ভাই অর্ণব ভাইকে ফোন দিয়েছেন। এই আরিফ ভাই আর অর্ণব ভাই যেহেতু একই ফ্লোরে কাজ করেন, 3 তলাতে, তো উনিও সাথে সাথে চলে গিয়েছেন, জিজ্ঞেস করেছেন কি হয়েছে, সবকিছু ঠিকঠাক তো? তখন এই আরিফ ভাই বলেন এই ঘটনা। ইতোমধ্যে আরো একটা ঘটনা ঘটে, সেটা হলো এরকম দোমড়ানো মোচড়ানোর শব্দ অর্ণব ভাই শুনতে পান, 4 বার এমনটা শুনতে পান। এখন ভয় ওনারও লাগছে, কিন্তু সমস্যাটা বেশি হচ্ছে এই আরিফ ভাইয়ের সাথে। তো যাই হোক, এখন কাজ তো করতে হবে। অর্ণব ভাই আরিফ ভাইকে বলে দিলেন, ভাই দোয়া দরুদ পড়েন, আল্লাহর নাম নেন, দেখা যাক কত দ্রুত এই সমস্যাটার সমাধান হয়। আর অর্ণব ভাই আরিফ ভাইকে একটা বুদ্ধি দিয়ে দিলেন, সেটা হচ্ছে যে এই অর্ণব ভাই এয়ারপড লাগিয়ে সূরা ইয়াসিন শুনতে থাকেন। তো উনি বুদ্ধি দিলেন যে আপনি এরকম শুনতে থাকেন, আশা করছি সমস্যা হবে না। তো উনিও তাই করতে শুরু করলেন, কিন্তু কাজ হচ্ছে না। স্বপ্নে এই সমস্যাটা না হলেও এখন সরাসরি সমস্যাটা প্রচুর আকারে বেড়েছে, সবসময় তাকে জ্বালাচ্ছে। দিনে রাত্রে সবসময় শব্দ শুনতে পান। হঠাৎ করে উনি শুনতে পান যে কেউ প্রচন্ড জোরে তার দিকে দৌড়ে আসছে প্রচন্ড গতিতে, কিন্তু কে দৌড়ে আসছে এটা উনি দেখতে পান না। আবার উনি ট্রলি নিয়ে কাজ করেন, হঠাৎ করে দেখা গেল ওই ট্রলিটা ঘর ঘর শব্দ করে কোথায় যেন চলে যাচ্ছে। উনি বাইরে এসে দেখেন ট্রলিটা একা একাই করিডোরের অন্য মাথায় গিয়ে দাঁড়িয়ে আছে। এত বড় একটা ভারী ট্রলি একা একা তো যাওয়ার কথা না, তাহলে কে নিয়ে গেল? এরকম ঘটনা কিন্তু ঘটেই যাচ্ছে। তো যাই হোক, এরকম প্রত্যেক দিন 3-4 বার ওনার সাথে এই সমস্যা চলছে। এইভাবে কেটে গেল আরো 12 থেকে 13 দিন। এর মধ্যে ওনার একটা আশার আলো দেখতে পান, সেটা হচ্ছে
নভেম্বরের 14 তারিখ। এই সবগুলো তারিখ মনে রাখার পিছনে কারণও রয়েছে। কারণ হচ্ছে যে ওনাদের সবকিছু তারিখ সময় অনুযায়ী অনেক কিছু লিপিবদ্ধ করে রাখতে হয় ওনাদের কাজের, সেই কারণেই মূলত এই তারিখগুলো মনে আছে আর কি ওনাদের। তো যাই হোক, নভেম্বরের 14 তারিখ সেই গেস্ট প্রশান্ত সোনায় না, তিনি 3216 নাম্বার রুমে ছিলেন আগে, তিনি একই রুমে আবারও এসেছেন, মানে চেক ইন হয়েছেন। এবং 15ই নভেম্বর তিনি রিসিপশনে এসে রিকোয়েস্ট করেন যে ওই যে অক্টোবর মাসের 22 তারিখ উনি একটা জিনিস ফেলে রেখে গিয়েছিলেন, আবার 25শে অক্টোবর এসে নিয়ে গিয়েছিলেন। তো উনি জিজ্ঞেস করেছিলেন যে এই কাপড়টি ওনাদের কোন স্টাফ পেয়েছিলেন। যেহেতু ওইখানে যেই তালিকাটা ছিল সেই তালিকায় কিন্তু অর্ণব ভাইয়ের নাম লেখা, যেহেতু ওই জিনিসটা উনি পেয়েছিলেন, কাগজে ওনার নাম লেখা ছিল, কিন্তু খুলেছিলেন তো আরিফ ভাই। যাই হোক, যখন জানা গেল যে অর্ণব ভাই উনি এটা পেয়েছিলেন, তখন নাকি ওই প্রশান্ত সোনায়না বলেন যে আমি কি ওই ছেলেটার সাথে কথা বলতে পারি। তো রিসিপশন থেকে ওনাকে জানানো হলো যে কেন স্যার, কোনো সমস্যা? ওই কাপড়ের মধ্যে কি আরো এমন কোনো জিনিস ছিল যেটা আমাদের পক্ষ থেকে আপনি কম পেয়েছেন বা দেওয়া হয়নি, এমন কিছু? ওই গেস্ট জানালেন না না, তেমন কিছু না, আমি জাস্ট ওনার সাথে একটু পার্সোনালি কথা বলতে চাই, আমার রুমে ওই ছেলেটাকে পাঠিয়ে দেবেন। পরে অর্ণব ভাইকে ফোন করে জানানো হলো যে 3216 নম্বরের গেস্ট তার সাথে কথা বলতে চান। তো যাই হোক, অর্ণব ভাই তো গিয়েছেন ওখানে। তো গেস্ট ভেতরে ছিল, ওনাকে গুড মর্নিং জানালেন, উনিও অর্ণব ভাইকে ভেতরে আসার জন্য সম্মতি দিলেন। তো উনিও গিয়েছেন। তখন ওই গেস্ট বলছেন বিছানায় বসো। যদিও বা ওনাদের কনভারসেশনটা ইংলিশে হয়েছে, তার এই যে ইমাম সাহেবের সাথে কথাগুলো মালয় ভাষায় হয়েছে, আমরা কিন্তু বোঝানোর সুবিধার্থে এই পুরো ঘটনাটা বাংলায় বলছি আর কি। তো যাই হোক, তো ইংলিশে আর কি বলেন যে সিট ডাউন প্লিজ। সাধারণত এই ধরনের আচরণগুলো গেস্টরা করেন না। তো এই আচরণ দেখে উনি বেশ অবাক হয়েছিলেন, কারণ হচ্ছে বিছানায় বসতে কোনো গেস্ট বলেন না, সাধারণত দরজার ওখান থেকে দাঁড়িয়ে কথা বলতে হয়, ভেতরেও একদম ভেতরে আসলে ঢোকেন না গেস্ট থাকা অবস্থায়। এটাই একটা সাধারণ কার্টিসি বা একটা নিয়ম আর কি হোটেলের। তো কোনো গেস্ট সার্ভিস না নিয়ে উল্টো আরো বিছানায় বসার কথা বলবে, এমন আচরণ আসলে এই অর্ণব ভাই আগে তো পান নাই। যাই হোক, উনি বসলেন। বসার পর ওই গেস্ট খুব মোলায়েম ভাবে, খুব সুন্দরভাবে রিকোয়েস্ট করছেন। তবে শুরুতেই উনি বললেন যে আমি প্রশান্ত সোনায়না। নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আমি কে। তখন তো ভয়ে ওনার শরীর কেঁপে ওঠে। ওনার কথায় এমন এক ধরনের গাম্ভীর্য ছিল যে কেউ শুনলে কিছুটা হলেও ভয় পাবে। আর অর্ণব ভাই তো বুঝে ফেলেছিলেন এই সেই কালো জাদু করা গেস্ট যাকে উনি এখন সামনাসামনি দেখছেন। রিসিপশন থেকে কিন্তু শুরুতে বলা হয়নি যে এই সেই লস্ট অ্যান্ড ফাউন্ড যেই ডিপার্টমেন্ট থেকে যেই জিনিসটা নিয়ে গেছিল এটাই সেই গেস্ট, উনি আগে আসছেন, এটা কিন্তু শুরুতে বলে নাই। মূলত ওনার নাম বলার পরেই এই অর্ণব ভাই বুঝতে পেরেছিলেন ইনিই তিনি। এদিকে গেস্ট যিনি আসছেন তার সম্পর্কে আবার রিসিপশন থেকে ওনাকে বলে দেওয়া হয়েছিল যে ওনাকে দেখে একটু অন্যরকম লাগছে, তাকে খুব সাবধানে হ্যান্ডেল করো, আর খুব বেশি সমস্যা হলে আমাদেরকে কল দিও। যাই হোক, এই বিষয়টা তো আসলে ওনার মাথায় ছিল, মানে অর্ণব ভাইয়ের মাথায় ছিল। তো ওই যে প্রশান্ত সোনায়না, উনি বলতে শুরু করলেন যে আমি এই রুমে লাল কাপড়ের একটা টুকরো ফেলে গিয়েছিলাম, তুমি বোধহয় এটা পেয়েছিলে তাই না? অর্ণব ভাই মাথা নেড়ে জানালেন জি আমি পেয়েছিলাম। তুমি তো এটাকে খুলে দেখেছো তাই না, বা কিছু করেছো এটার সাথে? বললেন প্রশান্ত সোনায়না। এরপর অর্ণব ভাই বললেন যে আসলে এটা আমি খুলিনি, আমার এক বড় ভাই খুলেছিলেন। এর মধ্যে কিছু লেখা ছিল যেটা আমরা কেউই পড়তে সক্ষম হইনি, শুধু দেখেছি। এরপর প্রশান্ত সোনায়না বললেন যেটা খুলেছে সে কি ভালো আছে, সুস্থ আছে? এরপর সব ঘটনা ওনাকে খুলে বলা হয়, মানে অর্ণব ভাই খুলে বলেন। এরপর উনি বুঝতে পেরেছেন যে আসলে কি হয়েছে। তখন ওই গেস্ট বললেন যে আসলে এই জিনিসটা নিয়ে যাওয়ার পর 1 সপ্তাহ আমি অনেক চেষ্টা করেছি এর কার্যক্রম শুরু করার, কিন্তু আমি কোনো রেসপন্স পাইনি, কাজই করছিল না জিনিসটা, আমার কাজের ব্যাঘাত হচ্ছিল। আর তখনই আমি শিওর হলাম যে এই কাপড়টা খোলা হয়েছে এবং পরা হয়েছে, যার কারণে এই কাপড়ের কার্যক্ষমতা কমে গেছে। আমি এটাও বুঝতে পেরেছিলাম যে যে পেয়েছে সেই হয়তো এটা খুলেছে। সেটা তো আসলে তুমি খোলো নাই, তুমি পেয়েছো, কিন্তু খুলেছে আরিফ নামে আর একটা ছেলে। তোমার সাথে হয়তো বা কিছু হয় নাই, কিন্তু ওই আরিফের সাথে ভয়ঙ্কর একটা ঘটনা কিন্তু ঘটতে চলেছে। দ্রুত ওকে ডাকো।
এই সমস্যার সমাধান করতে হবে। যখন সমস্যার সমাধানের কথা অর্ণব ভাই জানলেন, উনি খুব খুশিতে আরিফ ভাইকে কল করেন। উনিও 3216 নাম্বার রুমে চলে আসেন। পরিচয় করিয়ে দেন, উনি হচ্ছেন সেই প্রশান্ত সুনায়না যার লাল কাপড়টা আপনি খুলেছিলেন। আরিফ ভাই খুশি হওয়ার জায়গায় আরো ভয় পেয়ে গেলেন। ওইদিকে প্রশান্ত সুনায়না, উনি অভয় দিয়ে বললেন যে ভয় পাও না, আসো, এখানে আসো, বসো, তোমার সাথে আমার কথা আছে। উল্টো এই প্রশান্ত সুনায়না এই অর্ণব ভাই আরিফ ভাইয়ের কাছে ক্ষমা চাইতে লাগলেন। আরিফ ভাইয়ের হাত ধরে ক্ষমা চাইতে লাগলেন যে ওনার জন্যই আরিফ ভাইয়ের আজকে খুব বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। উনি যদি ভুল করে এটা ফেলে না যেতেন তাহলে তো এটা হতো না, এই ধরনের ভয়াবহতার শিকারও হতে হতো না। তো প্রশান্ত সুনায়না লাস্ট একটা কথা বলেন, সেটা শুনে আসলে ওনারা এতটাই ভয় পেয়েছিলেন যে আরিফ ভাই তো কান্না করতে করতে ওনার পায়ে পড়ে যান। প্রশান্ত সুনায়না বলেন যে তুমি যে এখনো বেঁচে আছো এটা দেখে আমি খুশি হয়েছি, কারণ এই ঘটনা শুরু যেহেতু করতে পারি নাই, তার কারণ হচ্ছে এটা কেউ খুলেছিল, তুমি এটা খুলেছিলে, তোমার কিন্তু বেঁচে থাকার কথা না, তোমার এতদিনে মরে যাওয়ার কথা। আমি বুঝতে পেরেই দ্রুত চলে আসছি যে নিশ্চয়ই অকারণে একটা ছেলের জীবন যাবে। ছেলেটা গরিব মানুষ, অনেক কষ্ট করে আসছে অন্য একটা দেশ থেকে পরিবারের মুখে হাসি ফুটিয়ে তোলার জন্য। এই ছেলেটার তো কোনো দোষ নাই, এই জন্য আমি আসছি। এই বিষয়টা উনি সুন্দর করে বুঝিয়ে বলেন। আসলেই একজন ব্ল্যাক ম্যাজিশিয়ানের আচরণ এতটা নমনীয় হয়, এত সুন্দর হয়, মোলায়েম হয়, এটা ওনাদের ধারণাতেই ছিল না। তবে যখন এই প্রশান্ত সুনায়নার কাছে ওনারা দুজন বলেন যে আমরা একজন হুজুরের কাছে গিয়েছিলাম, তখন উনি এটা শুনে খুশি হলেন যে হ্যাঁ, এটা একটা ভালো কাজ করেছো। যদি তোমরা ওই হুজুরের কাছে না যেতে এবং শরিয়া সম্মতভাবে তোমরা যে ধর্মের অনুসারী সেই ধর্ম মতে যদি রুকিয়া না করাতে, তাহলে নিশ্চিত মারা যেতে। এই বিষয়টা কিন্তু প্রশান্ত সুনায়না বলেন এবং বলেন যে তোমাদের ভয়ের কোনো কারণ নাই, বিশেষ করে আরিফ ভাইকে বলেন তোমার ভয়ের কোনো কারণ নাই, আমি আজকে রাত্রেই এইটা সমাধান করে দেব, এখন চলে যাও, নিশ্চিন্তে থাকো। তো পরের দিন এই প্রশান্ত সুনায়না উনি চেক আউট করে চলে গিয়েছিলেন। যাওয়ার আগে আরিফ ভাইকে ডেকেছিলেন এবং বলেছিলেন যে তোমার আর কোনো সমস্যা নাই, সমস্যাটা কেটে গেছে। উনি কোন প্রক্রিয়ায়, কোন পদ্ধতিতে কি করেছিলেন এটা উনি বলেন নাই। ওনার সাথে ছবি তোলার জন্য অনেক অনুরোধ করেছিলেন আরিফ ভাই এবং অর্ণব ভাই, উনি কোনো মতেই ছবি তুলতে রাজি হন নাই। যাই হোক, ওনার সাথে আরো কিছু সাধারণ কথা বলে ওনারা বিদায় নিয়ে চলে যান। ওই লোকটাকে দেখে কিন্তু খুবই উচ্চ শিক্ষিত একজন ভদ্রলোক বলে মনে হয়েছে, কিন্তু উনি কেনই বা এরকম ভয়ঙ্কর মরণ বাণে সহায়তা করেন বা এই কাজটি করেন, এই জিনিসটা তো আসলে ওনাকে জিজ্ঞেস করার মতো এখতিয়ার কোনো হোটেল কর্তৃপক্ষের নেই। এরপর থেকে আরিফ ভাই সম্পূর্ণরূপে সুস্থ, আলহামদুলিল্লাহ। উনি যথাসময়ে বাড়ি থেকে ঘুরেও আসছেন, এখনো উনি সেখানে কাজ করছেন, সম্পূর্ণরূপে সুস্থ আছেন। এটাই ছিল ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম। আমি আশিক, মাজার রোড থেকে আসছিলাম। তো আমি এখন আমার নিজস্ব এক্সপিরিয়েন্স না, তো আমার এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি, আমার নানি শাশুড়ির ঘটনা। তো সে যখন ছোটবেলায় ছিল আর কি, ছোট ছিল, তো সে খুবই সুন্দর ছিল। আচ্ছা। তো তার এই সুন্দরের কারণে তার পিছে বিভিন্ন প্রকারের বদজিন আর জিনেরা এরকম তার পেছনে লাগেই থাকতো। আপনার কি মনে হয় যে এরকম মানে সুন্দর থাকলে এই ধরনের আসর পড়ে বা এরকম কিছু আপনার মনে হয়? আমার মূলত এগুলির উপরে কোনো আসলে নিজের অতটা বিশ্বাস নেই। তো আচ্ছা, আমার আপনি যেটা শুনেছেন সেটাই বলছেন। আমার ওয়াইফ আমাকে বললো যে তার নানু তাকে এইগুলি বলছে। আচ্ছা। তো মূলত আমার এগুলির উপরে কোনো বিশ্বাস নাই। আচ্ছা। তো এরকম তাকে এরকম বিভিন্নভাবে ওই গ্রামগঞ্জে দেখা যাচ্ছে আপনার ওই গরুর খাবারের জন্য খ্যারগুলিকে গোল করে, আমরা এটা এক একজনের ভাষায় এক এক রকম বলে, আমরা বরিশালের ভাষায় যেটা বলি যে মেই। আচ্ছা, মেই। হ্যাঁ, মেই বলা হয়। তো এই খ্যারগুলিকে গরুর খাবারের জন্য মানে ধান ছুটায় নিয়ে ওগুলিকে আর কি আপনার মেই বানায় রাখা হয়। আচ্ছা। তো আমার নানুকে এইভাবে বিভিন্ন সময়, কখনো মেয়ের উপরে, কখনো নিম গাছের ডালের উপরে, কখনো বাড়ির চালের উপরে, তো বিভিন্ন সময় বিভিন্ন উচ্চ স্থানে এরকম উঠায় রাখতো। তো সে তখন ছোট। হ্যাঁ, তো এই বিষয়গুলি একটা পর্যায়ে আমার নানি শাশুড়ির যে আব্বু ছিল, সে আর কি বিষয়টা নিয়ে একটু খুব চিন্তায় পড়ে যায় যে আসলে এটা কি করা যায়, এটা তো একটা সলিউশন দরকার।
তো সে বুঝতেছে না, তো একটা পর্যায়ে সে এরকম এক হুজুরের থেকে পানি পড়া আনার জন্য চিন্তা করে। তো সে চিন্তা অনুযায়ী সে পানি পড়া আনতে যায়। তো পানি পড়া যখন সে নিয়ে আসে, তো তার আসার রাস্তায় বিশাল আকৃতির একটা দেহ নিয়ে তার সামনে দাঁড়াইছে। তো দাঁড়ানোর পরে এরকম তাকে বলতেছে যে তুমি পানি অথবা যাই কিছু নাও না কেন, আমি তোমার মেয়ের পিছু ছাড়তেছি না। সে এরকম বলতেছে, আমি তোমার মেয়ের পিছু ছাড়তেছি না। তো আমার যে নানি শাশুড়ির আব্বু ছিল, সেও আর কি একটু সাহসী এবং আপনার জাদুটোনা বা ঝাড়ফুঁকের ব্যাপারে সেও একটু পারদর্শী ছিল এই বিষয়ে। আচ্ছা, তো সে পানি পড়াটা নিয়ে যখন আসতেছিল, তো তার সামনে যখন পড়লো, তো সে বলল যে আমি আমার কাজ করতে থাকি, তুমি পারলে আমার ঠেকাও বা আটকাও, তুমি যেভাবে পারো আমাকে আটকাও। তো সে এই কথা কয়ে সামনের দিকে যখন অগ্রসর হলো, তো বাসা ঘরের সামনে চলে আসছে, এমন সময় দেখতেছে তার মেয়েকে আবারও টানা চেষ্টা করতেছে। তো সে দৌড়ে যায় তার মেয়েকে আটকানোর চেষ্টা করতেছে, এমনকি সে ওই পানিটার সাথে সাথে তার গায়ে ছিটা দিতেছে এবং তারও খাইতেও দিতেছে। তো এটা যখন করছে, তো তার মেয়েকে কোনোভাবে ওইখান থেকে ছাড়িতে পারে নাই, সে আবার ওই মেয়ের উপরে উঠে রেখা সে চলে গেছে। আচ্ছা, মানে যে ধরছিল সে ওই আবার খেরের মেয়ের উপরে তারে রাইখা আবার সে চলে গেছে। তো এইভাবে সে ওই তার আব্বু এরকম মসজিদ থেকে বা হুজুরের থেকে পানি আইনা প্রায় এরকম খাওয়াতে একটা পর্যায়ে অনেক বছর কেটে যায় যে আর তার এই সমস্যাটার সম্মুখীন হন না। তো একটা সময় ওই নানুকে এরকম বিবাহ দেওয়া হয়। তো বিয়ের পরে ওই জিনিসটাই তার স্বামীর সাথে আবার চলে আসে, মানে স্বামীর সাথে এইরকম আচরণ করা শুরু করে দেয়। তার মানে কি এই বিয়েটা সে মেনে নিতে পারেনি এরকম কিছু? হ্যাঁ, এরকমই কিছু একটা। হ্যাঁ, তো ওই তার স্বামীকে সে এখন বিভিন্নভাবে এরকম ঝামেলা করতেছে তার স্বামীর সাথে। আচ্ছা, তো তার স্বামী আর তার একটা বন্ধু, তো তারা প্রায় আপনার ফজরের আখ্যান দিয়া অথবা ফজরের পর এই টাইমের মধ্যেই তারা এরকম মাছ ধরতে যেত প্রতিদিন। আচ্ছা, তো একদিন ফজরের আগেই তার ওই ফ্রেন্ড বন্ধু চলে আসছে। চাইসা বলতেছে, ওনার নামটা সম্ভবত মোহাম্মদ আলী অথবা আলী আহমদ এরকম একটা নাম ছিল, আমার যদিও নামটা খেয়াল নেই। তো তাকে ওই নামে আইসা ডাকতেছে আর বলতেছে যে চলো মাছ ধরতে যাবা না? তো ওই নানা চিন্তা করতেছে যে এত তাড়াতাড়ি চলে আসছে, তো বলতেছে যে ঠিক আছে, তুমি সামনের দিকে হাঁটতে থাকো, আমি বাসা থেকে বের হইতেছি। সেটা ছিল আপনার ফজর নামাজের আখ্যান দিয়া। তো তারা যখন এরকম বের হইছে, তো সে সামনের দিকে চলে গেছে হাঁটতে হাঁটতে। তো নানা এরকম পেছন থেকে আসতেছে আর তাকে এরকম জিজ্ঞেস করতেছে যে কি ব্যাপার, আজকে এত তাড়াতাড়ি চলে আসলা কেন? তো এরকম তার ফ্রেন্ড কোনো জবাব দিতেছে না। এখন তারা প্রতিদিন যেই প্রান্তে বা যেইখানে যায় মাছ ধরতে, আজকে তার অন্য রাস্তায় সে যেতেছে। হ্যাঁ, প্রতিদিন রাস্তা সোজা চলে যায়, তো আজকে সে ডাইনের দিকে ইউটার্ন করছে, ডাইনে মোচড় নিছে। তো ডানে যাওয়ার পরে ওই নানা তাকে জিজ্ঞাসা করতেছে যে আমরা তো প্রতিদিন এই রাস্তাতেই মাছ ধরতে যাই, তো আজকে তুমি কেন এখানে যেতেছো বা এদিকে কেন যেতেছো? তো সে কোনো কথা বলতেছে না। তো নানু এটা দেখার পরে সে ওইখানে দাঁড়ায় গেছে, সে আর সামনের দিকে যেতেছে না। তো নানু যখন ওইখানে দাঁড়ানোর পরে আপনার তার ওই বন্ধুর পায়ের দিকে তাকাইছে, তো সে দেখতেছে এরকম পাটা শূন্যের উপরে ভাইসা আছে, মানে মাটিতে স্পর্শ নাই। তো সে এইটা দেখার পরে অনেক ঘাবড়ায় গেছে। সে আবার একটু সাহসীও ছিল, এর জন্য আর কি অতটা বেশি সিরিয়াস নেয়নি। তো সে ঘাবড়ায় ওইখানে দাঁড়ায় আছে, সে যাচ্ছে না। তো তার বন্ধু তার দিকে অগ্রসর হয়েছে, তার দিকে অগ্রসর হওয়ার পরে তারা এরকম আইসা বলতেছে চলো, টানা চেষ্টা করতেছে। তো এক পর্যায়ে সেও এরকম তার সাথে মানে ফাইটিং এ তৈরি হয়েছে, সে যাবে না, তো তাকে এরকম টানাটানি করতেছে। এক পর্যায়ে দুজনের মধ্যে তুমুল আকারে একটা মানে মারামারি শুরু হয়ে যায়। তো তারে অনেক খামসি টামসি দেওয়ার পরে ওই নানারে এরকম ওই পাশে একটা ডোবা ছিল, ডোবার মধ্যে গাইডা ফেলছে। তো গাইডা ফেলার পরে উপুত করে গাড়তে চেয়েছিল, অনেকবার চেষ্টা করছে। তো সেরকম সে আর কি তার বলে কৌশলে সে উপুত করে মানে গাড়তে পারে নাই তাকে। তো তাকে এরকম সোজাসুজি পা মাটির দিকে দিয়েই গাড়ছে, কিন্তু পুরাটা গাড়তে পারে নাই। এর মধ্যে ফজরের আজান চলে আসছে, তো ফজরের মেরেই ফেলতো। হ্যাঁ, এরকম একটা প্ল্যান ছিল। তো ফজরের আজান যখন চলে আসছে, তো সে এরকম তাকে ছেড়া চলে গেছে। এরপরে ওই মানুষজন, এলাকার লোকজন আইসা তার এরকম তুইলা, তো হুজুরের কাছ থেকে এরকম পড়া টরা নিয়ে বিভিন্ন ঝাড়ফুঁক দিয়া তাকে আল্লাহর রহমতে ঠিক করছে। আচ্ছা, পরে ওই ফ্রেন্ডকে জিজ্ঞেস করেনি যে কালকে রাত্রে সে আসলে ডাকতে গিয়েছিল কিনা বা এরকম কিছু? আসলে নানুর কাছ থেকে যখন জিজ্ঞাসা করছিলাম, তো নানু এরকম কিছুটা বলতে চাচ্ছে। আর নানুর উনি আসলে ওনার সাথে অনেক ঘটনা ঘটছে যেগুলি বলতে সে এখনো ভয় পায়। কারণ কি, এগুলি যদি সে বলে, সে এটাও বললো যে আমি যদি তোদের সাথে এগুলি বলি, তো পরবর্তীতে আমার আবার এরকম ঝামেলা হবে। হ্যাঁ, এই জন্য সে আর কি বিস্তারিত কোনো কিছু বললো না।
তো আমার যদি আর কি আপনাদের স্টুডিওতে আবার আসা হয় তো ইনশাল্লাহ আমি আরো না নতুন আমি নতুন যেটা বলছি যে হ্যাঁ তা তো অবশ্যই বলবেন, থ্যাংক ইউ সো মাচ। না আমি যেটা বলছিলাম যে আপনার এই যে মানে ফুপুতো, হ্যাঁ না আমার নানি শ্বশুর, আচ্ছা নানি শ্বশুর, উনি এখন তো ঠিক আছেন, নানি শ্বশুর এখনো আছে। মানে এইখান থেকে মুক্তি পেয়েছেন কিভাবে সেটা কি আপনি জানেন? এখান থেকে মুক্তি এখনো সম্ভবত মেলে নাই, কারণ তার যে এখনো ঘর মেলে নাই? আছে, তার যে ঘর আছে এখন বয়স কত? এখন বয়স প্রায় অনেক, কিন্তু তার ঘরের আশেপাশে এখন আর তার ডিস্টার্ব করতেছে না, কিন্তু তার ঘরের আশপাশে ঘোরাঘুরি করতেছে। সে যেই ঘরে থাকে ওই ঘরটা মূলত আপনার বেড়া দিয়া বানানো আর কি। হ্যাঁ, তো ওই ঘরের আশপাশে এখনো রাত্রেবেলা অনেকেই চলাফেরা করে। ঘরের আশপাশে যে আপনার ওই লাউ গাছের যে ইয়াগুলি বানানোর মাচাগুলি দেওয়া, হ্যাঁ, তো ওই মানে এইরকম একটা ঘটনা সে বলছিল একটুখানি, যে কিছুদিন আগে রাত্রেবেলা এমন একটা বিকট শব্দ আসতো যে মাচা টাচা যা আছে সব ভাঙ্গা চুরে একবার তস্তস করে ফেলতেছে, কিন্তু তারা সকালবেলা যখন উঠতেছে তো সবকিছু আগের মতোই দেখতেছে। তো নানু আর কি ওই তাদের যে বেড়া, ওই বেড়ার ফাঁকা থেকে যখন এরকম তাকাইছে তো দেখতেছে এরকম ঘুরতেছে বাড়ির আশপাশ দিয়া, আর এরকম প্রত্যেকেই শূন্যের উপরে, 3-4 জনকে এরকম দেখছে, তো প্রত্যেকেই শূন্যের উপরে, কেউ মাটির উপরে পা নেই তাদের, এরকম আর কি মোটামুটি মাঝে মধ্যে দেখে। এর জন্য সে ভয়ে আর কি কিছু বলতে চায় না। তার মানে এইটা বললে তার উপরে একটা মানে একটা ব্যাপার কিছু ঘটবেই, সেইটার জন্য হয়তো তিনি ভয় পান। ঠিক আছে, তবে একটা জিনিস যে সারা জীবনই একটা মানুষ কোনো একটা কিছু দ্বারা আক্রান্ত, এবং এই ব্যাপারটা কিন্তু সেটা মেনে নেওয়াটা খুব কষ্টকর, এবং তিনি এই যে মুখ খুলতে পারছেন না বা বলতে পারছেন না, সেটা তো হয়তো তার কোনো ধরনের বাধা আছে, বা তিনি ফিল করেন হয়তো যে তারপর একটা বিপদ হতে পারে বলেই হয়তো তিনি বলছেন না। তার মঙ্গল হোক এবং তিনি সুস্থ থাকুন এবং তিনি নিরাপদে থাকুন, সেটাই প্রার্থনা করব। আশা করছি যে এই ঘটনাটা ভালো লেগেছে। আপনাকে স্টুডিওতে আসার জন্য, কষ্ট করে স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার বাসা অনেক দূরে, তারপর আপনি কষ্ট করে এসছেন। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি রিপন, লালমনিরহাট থেকে। আমার বাসা আদিতমারি লালমনিরহাটে। তো আজকে যে আমি ঘটনাটা শেয়ার করব, এই ঘটনাটা আমার পরিচিত একজনের কাছে আমি শুনেছিলাম। তো আমি তার কাছে ঘটনাটা শুনেছিলাম, ঘটনাটা আমার কাছে অনেক ভালো লেগেছিল, যার কারণে আপনাদের প্ল্যাটফর্মে আমার ঘটনাটা শেয়ার করার। আশা করি এই ঘটনাটা আপনাদের অনেক ভালো লাগবে। তো যিনি আমাকে ঘটনাটা শেয়ার করেছেন তার নাম হচ্ছে রিয়াদ। তো উনি হলো আমার থেকে বয়সে অনেক বড় হবেন। তো সেই রিয়াদ সাহেবের ঘটনাটা আমি আজকে আপনাদেরকে শেয়ার করব। তো তার বাসা হচ্ছে রংপুরে কোথায় তার বাসা তিনি এটা শেয়ার করতে মানা করেছেন। তো তিনি তার জীবিকা নির্বাহের জন্য ঢাকায় চাকরি করতেন। যখন তিনি ইয়াং ছিলেন সেই সময়কার ঘটনাটা ছিল 2010 সালের একটি ঘটনা। তো আজ থেকে প্রায় হলো 15 বছর আগের ঘটনা। তখন তিনি উত্তরায় ছিলেন, এবং উত্তরায় আজকের মতো উত্তরা তখন ছিল না। সেই সময়কার ঘন জঙ্গল, ধুলাবালি রাস্তা দিয়ে ভরপুর ছিল, এবং মাঝে মাঝে কিছু ল্যাম্পপোস্ট ছিল, কিন্তু সবসময় আর কি অন্ধকারে ঢাকা থাকতো রাতের বেলা। সেই উত্তরা আজকের মতো এত জাকজিকপূর্ণ বা চকচকা ছিল না। যাই হোক, ঘটনাটা ঘটেছিল 2010 সালের একদিন। সেই 2010-এর নভেম্বরে, সেই সময় নভেম্বরে শীতকাল ছিল। আর সে সময় রিয়াদ ভাই তিনি তার কাজ শেষ করে, অফিসে তিনি একটা চাকরি করতেন, এবং কাজ শেষ করে বাসায় ফিরতেছিলেন, এবং কোনো কারণে তার সেদিন রাত হয়ে যায়। আর রাত হয়ে যাওয়ার কারণে তিনি বাসায় ফেরার সময় কোনো রিক্সা বা কোনো কিছু পাচ্ছিলেন না। তো যেহেতু সেই সময় রিক্সা বা টেম্পু বা আদার্স বাস টাস এগুলো কোনো তেমন কিছু ছিল না, তো তিনি চিন্তা করলেন যে এখানে অপেক্ষা করার থেকে তিনি হেঁটেই বাসায় চলে যাওয়াই বেটার। তো তিনি থাকতেন 4 নম্বর সেক্টরে, আর তিনি চাকরি করতেন 18 নম্বর সেক্টরে। তো তিনি নিজের পায়ে হাঁটা শুরু করলেন, এবং যখন তিনি হাঁটতে শুরু করলেন, হাঁটতে হাঁটতে অনেক সময় গড়িয়ে যায়, এবং ঘড়ির দিকে তাকিয়ে দেখেন যে রাত 11টা বাজে। আর সে সময় ঢাকায় রাত 11টা বলতে কিছুই না, কিন্তু যেহেতু রাস্তাগুলো প্রায় জনমানব শূন্য ছিল, যার কারণে তার কাছে এটা একটা বিরক্তকর ছিল যে একা একা তিনি রাস্তা দিয়ে হাঁটা লাগতেছে। তো তিনি হাঁটতে হাঁটতে একটা লেকের ধারে আসলেন, এবং লেকের ধারে আসার পর তিনি দেখলেন যে লেকের ধারে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তো তিনি বেশ অবাক হলেন যে এত রাতে এখানে একটা কিশোরী মেয়ে দাঁড়িয়ে আছে কেন। তো তিনি মেয়েটার কাছে গেলেন এবং জিজ্ঞেস করলেন যে, খুকি, তুমি এত রাতে এখানে কেন? তোমার বাসা কোথায়? তুমি বাসা যাওনি কেন? তো মেয়েটি কোনো উত্তর দিল না।
সে শুধু তার ফ্যাকাশে হাত দিয়ে সামনে একটি অন্ধকার গলির দিকে ইশারা করলো। তো রিয়াদ সাহেব ভাবলেন যে হয়তোবা মেয়েটা বিপদে পড়েছে, যার কারণে সে হয়তো বাসায় যাইতে পারতেছে না, ভয় পাচ্ছে। তো রিয়াদ সাহেব বললেন যে চলো তোমাকে আমি বাসায় পৌঁছে দেই। তো মেয়েটা হলো খুশি হলো, তার ফেসটা দেখে মনে হলো যে মেয়েটা খুশি হয়েছে এবং সে হাঁটা চলা শুরু করলো এবং সেই সাথে সাথে রিয়াদ ভাইও তার সেই মেয়েটার পিছনে পিছনে হাঁটতে লাগলো। এভাবে হাঁটতে হাঁটতে রিয়াদ ভাই কতক্ষণ হেঁটেছেন তার কোনো আইডিয়াই নেই, তিনি ঠাড় করতে পারতেছে না। তো যখন তিনি সেই মেয়েটা একটা একটা বাড়ির সামনে নিয়ে এলো, সে বাড়িটা একটা প্রাচীন যুগের বাড়ির মতো, কিন্তু দেখতে মোটামুটি গোছানো দেখতে মনে হচ্ছে। তো মেয়েটা হলো সে বাড়িটার সামনে এসে থামলো এবং ততক্ষণে হলো রিয়াদ সাহেবের বা রিয়াদ ভাইয়ের হলো চেতনা ফেরে এবং তিনি যখন তার ঘড়িতে দেখেন যে রাত 1টা বাজে, তিনি অবাক হয়ে গেলেন যে তিনি 1 ঘন্টা বা তার 2 ঘন্টা ধরে তিনি এখানে হাঁটতেছেন সেই মেয়েটার সাথে, কিভাবে সম্ভব? তো তার চিন্তা ভাবনা মতে তিনি প্রায় মনে হয় 15 মিনিট হেঁটেছেন, কিন্তু 15 মিনিটের জায়গায় 2 ঘন্টা কিভাবে হলো? তিনি বেশ অবাক হলেন এবং মেয়েটা জিজ্ঞেস করলেন যে এটা কি তোমার বাড়ি? মেয়েটা মানে মাথা নেড়ে ইশারা করলো হ্যাঁ এটাই তার বাড়ি। এবং মেয়েটা সেই রিয়াদ ভাই দেখলেন যে বাড়িটা বিশাল বড় এবং মেয়েটা হলো সেই গেটের কাছাকাছি গেলেন এবং গেটে হলো দেখলেন যে গেটটা অনেক পুরনো। বাড়িটা চাকচিক্য একটু থাকলেও গেটটা বেশ পুরনো এবং গেটটা হলো ক্যাচ ক্যাচ শব্দে খুলে গেল এবং মেয়েটা ভিতরে গেল এবং সেই সাথে সাথে রিয়াদ ভাই ভিতরে গেলেন। এবং যখন মেয়েটা সেই বাড়ির কাছাকাছি নিচতলার কাছাকাছি একটা জানালার কাছে গেলেন, জানালার কাছে যাওয়ার সঙ্গে ভ্যানিশ হয়ে গেল। এটা দেখে তো রিয়াদ ভাই খুবই অবাক হলেন, এটা কিভাবে সম্ভব? একটা জলজন্ত মেয়ে আমার সাথে আসলে এত রাস্তা পেরিয়ে আর এখানে জানালার কাছে এসে কিভাবে মানে মিলিয়ে যেতে পারে, এটা কিভাবে সম্ভব? তিনি অনেক অবাক হয়ে গেলেন যে এটা কি আসলেই সম্ভব। তিনি অনেক কৌতূহল হয়ে গেলেন এবং ভয় পেয়ে গেলেন যে এটা কি হলো। এটা তো তিনি মেনে নিতে পারতেছেন না যে এটা কখনোই সম্ভব না, একটা মানুষ হঠাৎ করে ভ্যানিশ হয়ে যাওয়া। তো তিনি আসলে সেই জানালার কাছে আসলেন এবং সেখানে জিনিসটা বোঝার চেষ্টা করতেছেন এবং তিনি ভয় পেয়েছেন এবং সেই সাথে বোঝারও চেষ্টা করতেছেন এবং তিনি একটু খেয়াল করেন সে যে জানালাটাতে মেয়েটা অদৃশ্য হয়ে গেছিল সেই জানালার থেকে একটা জানালা খোলা এবং সেখান থেকে কিছু সাউন্ড আসতেছে, মানুষরূপী কিছু সাউন্ড আসতেছে। তো রিয়াদ ভাই সেই জানালার কাছে গেলেন এবং উকি দিলেন এবং জানালা দিয়ে যখন উকি দিলেন তখন তিনি দেখলেন সেখানে 4 থেকে 5 জন মানে মানুষের মতো অবয়ব সেখানে বসে আছে এবং তারা কিছু খাচ্ছে। তো তারা যখন কিছু খাচ্ছে, খাওয়ার সময় তো তিনি আসলে ভালো করে লক্ষ্য করেন যে সেই সময় তাদের প্লেটে মানে মানুষের হাড়গোড় এই ধরনের কিছু। তিনি এটা দেখে এত ভয় পান যে আর ভয় পাওয়ার সঙ্গে সঙ্গে এখানকার একটা মানুষ সেই অবয়বের 4-5 জনের একটা অবয়ব তার দিকে তাকায় এবং এটা দেখে তো রিয়াদ ভাই এতটাই ভয় পেয়ে যায় যে কি করবেন তিনি বুঝতেছেন না এবং তিনি তার এই প্রাণপণে এখান থেকে দৌড় মারার পর তিনি আসলে কোনো হুঁশ জ্ঞান পান না এবং কতক্ষণ দৌড়াতে থাকেন তিনি জানেন না। তো দৌড়াতে থাকেন এক সময় তিনি আপনার হলো 13 নম্বর সেক্টরে দেখেন যে পুনরায় তিনি 13 নম্বর সেক্টরে এসে পৌঁছে গেছেন এবং সেখানে তিনি একদল পুলিশ যারা হলো নাইট ডিউটি করতেছিল এবং তাদেরকে দেখতে পান এবং তাদের কাছে যান এবং সেখানে যে খুবই তারা তাদেরকে মানে সেই পুলিশগুলো আর কি সেই রিয়াদ সাহেবকে আটকায়, কারণ দেখতেছেন দৌড়াদৌড়ি করে আসতেছেন। তো তারা আসলে সাসপেক্ট বা ছোট কিছু মনে করে আসলে আটকায়। তো পরে হলো সেই পুলিশরা জিজ্ঞেস করে যে কি হয়েছে, পরে রিয়াদ ভাই বলেন যে এরকম ঘটনা। তো সেই পুলিশগুলো ওই জিনিসটা হেসে উড়িয়ে দেয়, আরে কি বলেন, এখান থেকে তো এটা মাত্র 5 মিনিটের রাস্তা আর আপনি 2 ঘন্টা ধরে এই রাস্তা গেছেন, এটা কিভাবে সম্ভব? আর আপনি যে বাড়ির কথা বলতেছেন এই বাড়ি তো এটা পুরনো বাড়ি, এটা তো আগুন দিয়ে অনেক আগে পোড়া হয়েছে, এটা তো অস্তিত্ব নাই বললে চলে। আর আপনি সেখানে বললেন চাকচিক্য বাড়ি। এটা তো শুনে সেই রিয়াদ ভাই খুবই মানে অবাক হয়ে যায়, এগুলো তার সাথে কি হচ্ছে, এটা তো কখনো হওয়ার কথা না। তো তিনি বুঝতেছেন যে অবশ্যই সেই মেয়েটা মনে হয় কোনো ভৌতিক কিছু বা অবয়ব কিছু ছিল বা জিন ছিল, যার কারণে এই ধরনের ঘটনা ঘটেছে। তো পরবর্তীতে সেই পুলিশরা ভালো ছিল, তারা তাকে 3 নম্বর সেক্টরে নামিয়ে দেয়, একজন পুলিশ পৌঁছে দেয় এবং পরবর্তীতে তিনি হলো রাতে তার সারা রাত ঘুম হয় নাই এবং ঘুম না হওয়ার পরও তিনি সকালবেলা যখন তিনি ফ্রেশ হয়ে সেই পোড়া বাড়িটার দিকে যান এবং
তিনি যে দেখেন যে সেখানে কোনো বাড়ি নেই এবং সেখানে দেখতে পান যে একটা ধ্বংসাবশেষ, একদম ধ্বংসাবশেষ। তিনি বেশ অবাক হয়ে যান এবং পুলিশের কথাগুলো মনে করেন যে হ্যাঁ, তারা ঠিকই বলেছে এবং তিনি এটা এতটাই অবাক হয়ে যান যে আজ পর্যন্ত তার এই ঘটনাটা মনে আছে এবং তিনি চাইছিলেন যে ভূতভূমি শেয়ার করতে, কিন্তু কিভাবে শেয়ার করবেন তিনি জানছিলেন না। তো আমি যেহেতু মাঝে মাঝে ঘটনা আপনাদেরকে পাঠাই, তো তিনি আমার পরিচিত এবং তিনি জানেন, তো এই জন্য আমাকে ঘটনাটা আপনি শেয়ার করেন এবং আপনাদের প্ল্যাটফর্মে শেয়ার করার জন্য বলেন। তো ঘটনাটা শুনে আমারও কাছে অনেক ভালো লেগেছিল, যার কারণে ঘটনাটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম। আমি জানি না আপনাদের কাছে ঘটনাটা কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন। তো রাসেল ভাই, এই ছিল ঘটনা। যদি ভালো লাগে আপনার অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি রাফায়েত বলছিলাম ভারতের সিমলা থেকে, হিমাচল প্রদেশ সিমলা। আমি আসলে বাংলাদেশি, রংপুরে আমার বাসা, তো পড়াশোনার জন্য সিমলায় থাকা হয় আর কি। তো ঘটনাটা আসলে ভয়ের নাকি মানে একটু অদ্ভুতুরে টাইপ, আসলে ভয়ের কিনা বলতে পারছি না, যদি ভালো লাগে শেয়ার করবেন। তো আমি এখানে সিমলা হচ্ছে সবাই জানে পাহাড়ি এলাকা, পুরোপুরি জঙ্গল টাইপের এলাকা আর কি। আর এখানে বাড়ি ঘরগুলো খুব দূরে দূরে অবস্থিত, খুব দূরে, একটা থেকে আরেকটা বাসা মোটামুটি কিছুটা দূরে আর মিনিমাম আধা কিলোমিটার 1 কিলোমিটার পর পর একটা থেকে আরেকটা বাড়ি, মোটামুটি গ্রাম এরিয়া। আর আমাদের ভার্সিটিটা যেখানে, এটা মোটামুটি গ্রামেই করা, অনেক মানে গ্রামের দিকে। তো আমি বাসা ভার্সিটি কাছাকাছি হওয়ার কারণে ভার্সিটির আশেপাশেই বাসা নেওয়ার সুবিধাজনক মনে করি। তো এর কারণে ভার্সিটির নিচে আমি বাসা নিই, পাহাড়ি এলাকা। ভার্সিটিটা পাহাড়ের একটু মাঝামাঝি দিকে, আর আমি ভার্সিটিটা, আমার বাসা একটু নিচের দিকে, পাহাড়ের নিচের দিকে। তো এখানে বলে রাখা ভালো, আমার বাসা থেকে ভার্সিটি যাওয়ার জন্য উপায় একটাই রাস্তা, হেঁটে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আর বাইকে যাওয়া যায়, বাইক চালার মতো রাস্তা আছে, ছোট পাহাড়ের খাদ বেয়ে বেয়ে, কিন্তু গাড়ি ঘোড়া চলে না, গাড়ি টাড়ি চলে না আর কি। তো আমার বাসা থেকে ভার্সিটি যাওয়ার মাঝে একটা ঝর্ণা পড়ে। এই ঝর্ণাটা হচ্ছে মানে এলাকাবাসীর মুখেই শোনা যে হন্টেড নাকি, এই ঝর্ণাটায় নাকি রাতের বেলা কেউ যাওয়া আসা করে না, রাতের বেলা ভয় টয় পায়। আমি ইতিপূর্বে অনেকবার গেছি, অনেকবার আসছি, মানে রাত 1টা 2টার সময় একাই গেছি। আমি বরাবরই ভাই সাহসী, আমি এগুলা ভূত বিশ্বাস করি না বললে ভুল হবে, বিশ্বাস করি, কিন্তু আমি আসলে মানে ফেস করি নাই কখনো, যার কারণে আমার সেরকম ভয়টা লাগে না। আমি ফেস করতে চাই, খুবই ইন্টারেস্ট আমি এই বিষয়ে যে আমি ভূত ফেস করবো। এই কারণে রাতের বেলা যখন আমি আসি, ভার্সিটি থেকে যখন আসতাম, আমি ইচ্ছা করে লাইট মারি এদিক ওদিক দেখতাম, গাছের দিকে তাকাইতাম যে দেখি কিছু দেখতে পারি কিনা। তো যাই হোক, দেখি নেই কখনো। তো আমি হঠাৎ বাসার মধ্যে একটা জিনিস খেয়াল করলাম, আমি যখন বাসায় থাকতাম প্রত্যেক বৃহস্পতিবার রাতে, মানে রাতে না, সন্ধ্যার দিকে, সন্ধ্যা 7টা থেকে 7:30টার সময় একটা মানে স্মেল পাইতাম আমি, যে একটা হচ্ছে স্মেল আসতেছে, বাইরে থেকে একটা স্মেল আসলো। স্মেলটা ধীরে 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 আসতেছে, আমি ফিল করতেছি ধীরে ধীরে দূর থেকে কাছে আসতেছে, কাছে থেকে একদম আরো কাছে আসতেছে, আমার ফেসের সামনে চলে আসতেছে, আস্তে আস্তে কিছুক্ষণ আমার ঘরে থাকতেছে। আমার রুমের মধ্যে 2টো বেড, তো পাশের বেডে বসলে একটা মানুষ যখন বসে, কোনো একটা স্মেলওয়ালা মানুষ বা কেউ যদি আসে বসে, দূরত্বটা কিন্তু নাক থেকে বোঝা যায়, মানে কতটুকু দূরত্ব এরকম স্মেলটা আসতেছে। আবার লোকটা মানে স্মেলটা যখন কাছে আসে, আমি বুঝতেছি যে স্মেলটা তীব্র হচ্ছে। তো এরকম আর কি। তো প্রথম একদিন মানে স্মেলটা আসলে কিরকম, অনেকটা মুজার স্মেল যেরকম হয়, সক্সের স্মেল সেরকম, কিন্তু তীব্র, মানে অনেক আঝালো টাইপের একটা তীব্র স্মেল, এত দুর্গন্ধ, মানে এটা আসলে সহনীয় না, মানে কিরকম যেন একটা বিরক্তিকর টাইপের, কিরকম এখন আসলে বলে বোঝানো তো সম্ভব না। তো আমি নর্মালি আমার মতো রান্না বান্না করি, খাওয়া দাওয়া করি, অ্যাসাইনমেন্ট থাকলে অ্যাসাইনমেন্ট করি। সন্ধ্যার সময় মাগরিবের নামাজ পড়ে দেখা গেল আমি বসে আছি, বা অ্যাসাইনমেন্ট কি দিছে ওগুলো দেখতেছি, বা কোনো মানে প্রেজেন্টেশন আছে কিনা বা এরকম কিছু আছে কিনা, নর্মালি ওই সময়টা ঘাটাঘাটি করি, বা করি কি রাতের খাবারটা রান্না করে নেই, রান্নার জন্য কাটাকাটি করি। তো সবার প্রথম আমার বিষয়টা একদিন আমি মার্ক করি যে কি ব্যাপার আছে, স্মেল আসতেছে, একটা দুর্গন্ধ আসতেছে।
পরে আমি চিন্তা করলাম যে না, বুঝতে তো আমার শখ যে আমি তো কালকেই ধুয়ে দিলাম, আমার এখান থেকে তো আসার কথা না। আমি খুঁজলাম কিছুক্ষণ আমার রুমের কিসের থেকে আসতে পারে, তো দেখলাম যে না, কিছু থেকে স্মেলটা না। পরে আমি জিনিসটাকে ওভারলুক করে আমি আমার মতো কাজে লেগে পড়ি, কিন্তু মানে একটা বিরক্তিকর একটা স্মেল, মানে থাকা যাচ্ছিল না রুমের মধ্যে এরকম। তো আমি কিছুক্ষণ পরে বাইরে চলে আসলাম। বাইরে এসে 5-7 মিনিট হাঁটাহাঁটি করলাম। আমার বাসার সামনে একটা উঠানের মতো, মানে পাহাড়ের এই একটা প্লেন, হালকা একটু প্লেন জায়গার মতো আছে। তো আমি দেখলাম যে আসলে মানে সহ্য করার মতো না, তো বাইরে গিয়ে কিছুক্ষণ বাতাস টাতাস খাই। বাইরে আসলাম, রুমে গেলাম, দেখলাম যে না, রুমের মধ্যে পুরো ওকে, যেরকম রুম ছিল ওরকম আছে, কোনো স্মেল টেস্মেল নাই, কিচ্ছু নাই। তো আবার নেক্সট বৃহস্পতিবারের দিন, মানে এটা যে বৃহস্পতিবার হচ্ছে এটা আমি মার্ক করতেছি না, তো নেক্সট বৃহস্পতিবারের দিন আবার এরকম আবার স্মেলটা সন্ধ্যা 7টা-7:30টার দিকে, মাগরিবের আজানের পর পরে এরকম স্মেলটা আসতেছে। তো এখন আমি চিন্তা করলাম কি ব্যাপারে, এই স্মেলটা আবার কই থেকে আসলো। আবার আমি ওভারলুক করে আমার মতো আমার কাজ চালাই গেলাম। তো ধীরে ধীরে আমি বুঝতেছি, মানে আমি বিছানার মধ্যে শুয়ে আছি, আমি দেখতেছি স্মেলটা দূর থেকে আসতেছে আসতেছে, হালকা হালকা হালকা, ধীরে 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 পুরো একটা স্মেল আসলো, মানে পুরো একটা মানে দুর্গন্ধ। আমি ওভারলুক করে গেলাম। তারপরে আবার তৃতীয় দিন, আবার থার্ড দিন, আবার বৃহস্পতিবার রাতে এরকম হচ্ছে। তখন আমি জিনিসটা মার্ক করলাম, আচ্ছা এটা তো বৃহস্পতিবারের রাতেই হচ্ছে। সেরকম করে করে বৃহস্পতিবার রাতেই আমি একটা সময় এমন হয়ে গেল যে আমি ওয়েট করতাম যে 7টা বা মানে ধীরে ধীরে তো টাইম আগে আসতো, 6:30 বা এরকম 6:45টার দিকে স্মেলটা আসতো। আজান মানে আজান তো এখানে দেয় না, মানে ফোনের মধ্যে আমি একটা ওই যে মানে ইয়া করে রাখছি, আজান দেয় ফোনেই, কারণ এখানে তো মসজিদ নাই, যার কারণে ফোনের মধ্যে মুসলিম প্রো নামে একটা অ্যাপস আছে, সেই অ্যাপসের মাধ্যমে আজান নামাজের সময়সূচিগুলো দেখে নিতাম আমরা এখানে। তো আজান দিল, নামাজ কালাম পরে পরে আবার দেখছি সেই বাজে একটা স্মেল আসতেছে। আমি এমন করতে করতে একটা মানে আমি ইয়া করে রাখতাম যে প্রত্যেক বৃহস্পতিবারে আসতেছে, আমি ওয়েট করে থাকতাম যে এই যে আসবে স্মেলটা। তারপর আমি ধীরে ধীরে জিনিসটা এমন ফিল করলাম যে দূরে থেকে আসতেছে 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 আসতেছে, ধীরে 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 পুরো একটা স্মেল হয়ে যায়। আবার কিছুক্ষণ থাকে, আমার আশেপাশে ঘোরাঘুরি করে স্মেলটা, মানে আমি আসলে কিছু দেখতেছি না, কোনো বাতাস বা কিছু এরকম যে দেখবো এরকম কিছু না, কিচ্ছু না, আমি কিছু দেখতেছি না। জাস্ট আমি মানে ফিল করতে পারতেছি যে স্মেলটা আমার ডানে যাচ্ছে, বামে যাচ্ছে, আমার সামনে আসতেছে, কিছুক্ষণ ওখানে আসে, তারপরে ধীরে 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 চলে যাচ্ছে স্মেলটা। তো আমি কি করলাম, আমি হচ্ছে পরের বৃহস্পতিবারে আমি আগরবাতি জ্বালাইলাম যে দেখি কি হয়। আগরবাতি জ্বালাইলাম, তো আগরবাতি জ্বালানোর পরে দেখলাম যে না, স্মেলটা আর আসলো না, পরের বৃহস্পতিবার আসলো না। পরের বৃহস্পতিবার ইচ্ছা করে আমি আগরবাতি জ্বালালাম না, যে না দেখি। আজব একটা ব্যাপার, পরের বৃহস্পতিবার আবার আমি স্মেলটা পাচ্ছি, সাথে সাথে আমি আগরবাতি জ্বালাইলাম, ধূপকাঠি বা আগরবাতি যেটাই বলেন, তো স্মেলটা চলে গেল। তারপরে বৃহস্পতিবার আমি করছি কি, আয়াতুল কুরসি পড়লাম যে দেখি এটা যদি খারাপ কিছু হয়, আয়াতুল কুরসি যদি আমি পড়ি তাহলে এটা আসবে না। পরের বৃহস্পতিবার আমি মার্ক করলাম যে না, জিনিসটা আসলো না। তো আমি জিনিসটা যেহেতু ফিল করতে পারছি যেটা আসতেছে আসতেছে আসতেছে, চলে যাচ্ছে চলে যাচ্ছে, করলাম কি রুমের মধ্যে পর্দা লাগাইলাম একটা, আমি দেখি যে এটা কি আসলে বাতাস আসতেছে নাকি কি আসতেছে। তো পর্দা লাগানোর পর আমি দেখলাম না, কোনো বাতাস না, কোনো কিছু না, স্মেলটা আসতেছে 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 আমার কাছ থেকে, দুর্গন্ধটা চলে যাচ্ছে। আমি চিন্তা করলাম যে না, দেখি আমি ফলো করি, স্মেলটাকে ফলো করি, সেটা কোথায় পর্যন্ত যায়। তো আমি সন্ধ্যার সময়, পুরো অন্ধকার, সিমলা তো পুরো পাহাড়ি এলাকা, এখানে কোনো রোড লাইটও নাই, মানে গ্রাম সাইডে আমার ভার্সিটিটা, তো রোড লাইটও নাই কোনো, তারপরে হচ্ছে আপনার পুরো অন্ধকার, রাস্তাগুলো মানে পাহাড় কাটে কাটে রাস্তা বানানো, পুরো অন্ধকার। তো আমি ভাবলাম যে দেখি, তারপরে স্মেলটা কোন পাটে গেল আমি আসলে বুঝলাম না। তো তারপরে আমি ফলো করতে গিয়ে মানে আমি মিস গাইড হয়ে গেলাম, আমি ফলো করতে পারলাম না। তারপরে বৃহস্পতিবার আমি আবার স্মেলটা যখন পাইলাম, আমি স্মেলটার পিছনে পিছনে যাওয়া শুরু করলাম। যখন একটু জোরে হাঁটলাম, দেখলাম স্মেলটা পুরো হইতেছে, হ্যাঁ স্মেলটা আমার একদম খুবই কাছে আছে। আমি যখন স্লো হয়ে যাচ্ছি, দেখতেছি ধীরে ধীরে স্মেলটা কমে যাচ্ছে, স্মেলটা ধীরে ধীরে কম হয়ে যাইতেছে, মানে কমে যাচ্ছে, আমি গন্ধটা আর পাচ্ছি না। আবার একটু দৌড় মারি যখন মানে ওই রোড দিয়া, হ্যাঁ তীব্র হচ্ছে। তখন আমি ওই তীব্র স্মেল নেওয়া অবস্থা আমি হাঁটা শুরু করলাম। তো এক সময় দেখলাম স্মেলটা ধীরে ধীরে, আমি তো সোজা হাঁটতেছিলাম, স্মেলটা ডানে গেছে, আমি আসলে বুঝতে পারিনি, সোজা যাইতে যাইতে দেখলাম স্মেলটা আর পাচ্ছি না। তারপর যখন ডানে মুখ করে কিছুক্ষণ ভাবলাম যে ডানে গিয়ে দেখি, তো দেখলাম হ্যাঁ ধীরে ধীরে একটু তীব্র হচ্ছে, আবার একটু তীব্র হচ্ছে। আমি আরো একটু করে হাঁটলাম, দেখলাম হ্যাঁ আরো তীব্র হচ্ছে স্মেলটা।
তো আমার আর এই স্মেলটাকে ফলো করতে করতে আমার আর এই হুঁশ নেই যে আমি ধীরে ধীরে ঝর্ণার দিকে চলে যাচ্ছি। ঝর্ণাটা আসলে হন্টেড, আমি আসলে কখনো কিছু দেখি নাই। তো ঝর্ণাটার দিকে যাচ্ছি, তো ঝর্ণার দিকে যাইতেছি স্মেলটাও যাচ্ছে। তারপরে হঠাৎ করে যখন ঝর্ণার মানে মোটামুটি আমার এমন থেকে দেখা যাচ্ছে 30-40 মিটার দূর হবে, তখন আমি ফিল করলাম যে না, মানে আমার তখন একটা হুঁশ ফিরে আসলো যে না, আমি যাবো না, ঝর্ণার দিকে যাবো না। এটা হয়তো বা খারাপ কিছু হবে, আমাকে খারাপ কিছু অ্যাট্রাক্ট করতেছে বা আমাকে আকর্ষণ করতেছে, যাতে আমি যাই, আমি আর আমার কোনো বিপদ হইতে পারে। তারপর আবার ভাবলাম যে আরে কিসের বিপদ, যাই গিয়েই দেখি মানে কি হয়, যা হবে হবে, দেখা যাবে। আর আমার খুবই ইন্টারেস্ট ছিল ভূত টুত দেখার বা এরকম ভূত টুতে মানে পিছু করার বা ভয় পাবো একটা, কিছু একটা দেখবো, আমি এক্সপেক্ট করে গেছিলাম। তো এরকম কিছু হলো না। আমি দেখলাম কি, একটা ওখানে ঝর্ণার ওখানে একটা বড় পাথর আছে, পাথরের ওখানে একটা মহিলা বসে আছে। মহিলাটা মানে হঠাৎ করে আমার নজর গেল, স্মেলটার উপর থেকে আমার মানে ইয়াটা চলে গেল আর কি। আমি যে কনসেন্ট্রেট করছিলাম স্মেলে, সেই স্মেলটার উপর কনসেন্ট্রেট নাই আমার, ওইখানে এসে আমার ঘোরটা কাটে গেল যে আমি স্মেলটার পিছনে পিছনে এত দূর চলে আসছি। তো তারপরে আমি পাথরের উপর দেখলাম যে একটা মহিলা বসে আছে, মানে উল্টা মুখ হয়ে। এখন আমার মানে এই সময় বাজে প্রায় 7:30 বা এরকম, সন্ধ্যা ঠিক আছে, কিন্তু মানে খুব অন্ধকার আর আশেপাশে কোনো বাড়িঘর নাই, যার কারণে মানে আপনি সন্ধ্যা 7:30 সময় অন্ধকার হওয়ার পরেও যদি ওই জায়গাটায় যান, আপনি আসলে বুঝবেন না যে এই জায়গাটা আসলে মানে কেবল সন্ধ্যা হলো বা কেবল রাত হলো, যে 8টা বাজে নিয়ে এতটা পরিমাণ ঘুটঘুটে অন্ধকার। তো মহিলাটাকে এই অন্ধকারের মধ্যে আমি স্পষ্ট দেখতেছি পিছন পাশ হয়ে বসে আছে, সাদা ধবধবা একটা মানে মেক্সি টাইপের বা জুব্বা টাইপের, জুব্বা তো না, মানে মহিলা যেগুলো পরে মেক্সি বলে বা এক এক এলাকায় এক এক কিছু বলে। তো ওটা পরা, আর চুলগুলো প্রায় কোমর পর্যন্ত লম্বা। এখন আমি চিন্তা করলাম যে এত রাতে তো এখানে, তো মানে এই সময় তো এখানে কেউ থাকার কথা না, যেখানে সূর্য ডোবার পর থেকে ওই জায়গায় দিয়ে কেউ যাওয়া আসা করে না বা ওই জায়গায় কেউ হাঁটাহাঁটি করে না। তো এই সময় তো এখানে কেউ হওয়ার কথা না, এটা কি হইতে পারে? তো ভাবলাম সামনে আগাবো কিনা, ভেবে আমি সামনে আগাইলাম, যে যা হয় দেখা যাবে যে কি আছে আসলে কি এটা। তারপরে আমি সামনে আগাইলাম, আগাইতে আগাইতে আমি আয়তুল কুরসি পড়লাম। তো আয়তুল কুরসি পড়ার পরে আমি মানে হঠাৎ করে আমি মানে গাটা একটা কিরকম যেন ঝাড়া দিয়ে উঠলো, আর আমি দেখলাম সামনে কিছুই নাই, আর মানে কিছুই নাই, নর্মাল, সবকিছু নর্মাল, কিছুই নেই, ঝর্ণার পানি পড়তেছে। কিন্তু আমি যখন ব্যাক আসবো, কেন জানি আমার মনে হচ্ছে আমাকে মানে কেউ ডাকছে, পিছন থেকে কেউ ডাকছে। তো আমি আর পিছনে ফিরে তাকাই নাই, আমি চলে আসছি। চলে আসার পরে বাসায় আসলাম। এখন পরের বৃহস্পতিবারে আবার সেই পুরো গন্ধ। এখন গন্ধটা আমি দেখতেছি, যখনই বাসায় রুমে আসছে আমি কোথা থেকে বের হয়ে আসছি, সাথে সাথে স্মেলটাও আমার সাথে বের হয়ে আসলো। আবার আমি রুমে গেলাম, আবার রুমে স্মেল, আবার বের হয়ে আসলাম, আবার বাইরেও স্মেল, মানে আমার সাথে সাথেই থাকতেছে। কোনোভাবেই সে মানে ওই স্মেলটা আমার কাছ থেকে দূরে সরতেই না। এরকম করে করে রাত 10টা-11টা বাজে গেল, আমি কোনো কাজ করতে পারছি না, কনসেন্ট্রেট করতে পারছি না আমার ওই স্টাডিতে। পরের দিন আমার এক্সাম ছিল, আমি আসলে কি করবো আমি বুঝতেছিলাম না। রাত 2-3টা পর্যন্ত এই স্মেল, আমি যেখানেই যাচ্ছি, বাথরুমে যাচ্ছি, বাথরুমে আসতেছে, ওয়াশরুমে, মানে যেখানেই যাচ্ছি, রান্না করতেছে, রান্নার সাথে সাথে মানে আমি শান্তি পাচ্ছিলাম না, একটা মনের মধ্যে কিরকম একটা অশান্তি আমার কাজ করতেছিল। তো তারপরে আমি চিন্তা করলাম কি, যে দেখি আজকে ফলো করি। এখন আমি ফলো কি করবো, আমাকে সে ফলো করছে। আমি এবার ডানে যাচ্ছি, সে ডানে যাচ্ছে, আমি বামে যাচ্ছে। তারপর আমি আয়তুল কুরসি পড়লাম। তো তারপর আর আমি ওই স্মেলটা পাইলাম না। তারপর আমি রুমে গেলাম, সবকিছু নর্মাল। এরকম করে করে প্রায় মানে অনেকবার ইয়া হয়েছে। তারপর আমি করতাম কি, প্রত্যেক মানে বৃহস্পতিবার রাতেই আমি নামাজ কালাম পড়ে আয়তুল কুরসি পড়ে ফুটু দিতাম, তারপর হচ্ছে আগরবাতি জ্বালাইতাম। তারপর থেকে আর কোনো মানে এরকম প্রবলেম হয় না। আর যেদিন করি আমি আগরবাতি জ্বালাইতাম না বা দোয়া কালাম পড়তাম না, দিন করি এই স্মেলের প্রবলেমটা হইতো। আসলে এটা এখন আত্মা নাকি ভূত টুত নাকি আসলে কি, এটার আসলে কোনো উত্তর আমি খুঁজে পাইনি। তো মানে বিষয়টা আমার কাছে একটু অদ্ভুত লাগছে। কেউ যদি এই বিষয়ে জেনে থাকেন যে আসলে বিষয়টা কি, আমাকে বলবেন। আর আসলে আমি মানে নিজেও এর উত্তর খুঁজে পাই নাই। এরপর আমি আসলে বাসাটা চেঞ্জ করছি। তো এই ছিল আমার ঘটনা।
আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি হচ্ছে নয়ন হোসেন হাবিব, বলছি সৌদি আরবিয়া থেকে। সাথে আমি আজকে একটা ঘটনা শেয়ার করবো। বেসিক্যালি এই ঘটনাটা আমার সাথে ঘটনা। এই ঘটনাটা আমি শুনেছি হচ্ছে আমার একজন বন্ধুর কাছ থেকে। ওর নাম হচ্ছে শরণ মাহমুদ, বাসা হচ্ছে ঢাকা দোহার, এবং এই ঘটনাটা ঢাকা দোহারেরই ঘটনা। ঢাকা দোহারে ওই সময়টাতে মানে যেটা হতো রাসেল ভাই, ফসলি জমি মানে বর্ষা মৌসুম যখন হতো, ফসলি জমিতে যখন পানি চলে আসতো, তখন মানে ওই জায়গাটা ছোটখাটো একটা বিলে পরিণত হতো। তো ওই পানির কারণে ওখানে অনেক মাছ পাওয়া যেত। তো যাদের ঘটনা, তারা বেসিক্যালি পেশায় জেলে ছিলেন, তারা নদীতে মৎস্য আহরণ করতেন। তারা আসলে দুই ভাই ছিলেন, তারা দুই ভাই মিলে নদীতে যে মৎস্য আহরণ করতেন। তো যেহেতু তাদের বাড়ির পাশেই এরকম ফসলের জমি এবং সেখানে বিলে পরিণত হতো, তখন তারা সেখানে আবার রাত্রে গিয়ে যেটা করতো, মধ্যরাতে গিয়ে জাল রেখে আসতো, সকালে গিয়ে সেখান থেকে মাছ সংগ্রহ করতেন। আর একটু বলে রাখি ঘটনাটা শুরু করার আগে, সেটা হচ্ছে তারা যে দুই ভাইয়ের মধ্যে বড় যে ভাইটা ছিল, উনি একটু কবিরাজ টাইপের মানুষ ছিলেন। মানে আগে থেকে এই জিন ভূত এগুলা নিয়ে উনি কাজ করতেন, কবিরাজ টাইপের একজন মানুষ ছিলেন। তো একদিন মধ্যরাতে তারা দুই ভাই মিলে যায় চোখে মানে বিলে মাছ জালটা রাখার জন্য। তো নৌকা চালাচ্ছিলেন আসলে তার ছোট ভাই, এবং নৌকার আরেক সাইডে তিনি বসা ছিলেন। তো নৌকা চালাতে চালাতে একটা সময় তারা বিলের মধ্যস্থানে চলে যায়। বিলের মধ্যস্থানে যাওয়ার পর যখন তারা জালটা রাখবেন, ঠিক সেই সময় যেটা তিনি মনে করেন, বড় ভাই যিনি, তার যেটা মনে হচ্ছিল যে নৌকাটা কি হয়তো বা দোলাচ্ছে। তো নৌকাটা প্রচন্ড পরিমাণে দোলাচ্ছে, কিন্তু আশেপাশে আসলে তো এরকম কোনো বাতাস ছিল না, কোনো কিছুই ছিল না, কিন্তু নৌকাটা দুলছে। হঠাৎ করে তিনি যেটা দেখতে পারেন যে অদৃশ্য কিছু একটা এসে তার ছোট ভাইয়ের মাথার মধ্যে কিছু একটা দিয়ে জোরে একটা বাড়ি দিয়ে তাকে ওখানে মেরে ফেলে, এবং মেরে তাকে নৌকার মধ্যে ফালিয়ে দেয়। এবং তার ওই কোণাতে তার ছোট ভাই যেখানে বসা ছিল, সেখানে তার ছোট ভাইয়ের মতোই দেখতে সেই অশরীরটা, বা যদি গ্রামের ভাষায় বলি, সেই জিনটা তার ছোট ভাইয়ের সোল ধরে নৌকার ওই কোনায় বসে পড়ে। তা আমি আগেই কিন্তু বলেছি রাসেল ভাই যে বড় ভাই যিনি ছিলেন, ওনার ভিতরে আগে থেকেই কবিরাজি বিষয়টা মানে জিন নিয়ে উনি কাজ করতেন, এবং এলাকায় ওনার একটা পরিচিতিও ছিল কবিরাজ হিসেবে। তো উনি ওনার মতো একটা গামছার ভিতরে কিছু একটা করে গামছাটা গিট দিয়ে দেন। তো গামছাটা যখন গিট দিয়ে দেন, যিনি ওনার ছোট ভাইয়ের মতো সোলটা ধরেছে, ওই জিনটা তখন আর কিছু করতে পারে না। ওই জিনটা একদম নর্মাল মানুষ হয়ে যায় তার ছোট ভাইয়ের মতো। ঠিক তার সাথেই ওই জিনটা মাছ ধরে, মানে জালটা রাখে, জাল রেখে নৌকা চালিয়ে তাকে নিয়ে বাসায়ও যায়। এবং যখন বাসায় যায়, যে গামছাটার মধ্যে মানে গামছা গিট দেওয়া হয়, সেই গামছাটা বড় ভাই যিনি থাকেন উনি তার মার কাছে দিয়ে দেন, এবং মাকে বলেন যে এই গামছাটা খুব ভালো মতো রাখবা, এটা কখনো কাউকে দেবা না। তারপর দিন যেটা হয়, সবাই দেখতে পারে তার ছোট ভাই একটু বোকাশোকা একজন মানুষ ছিলেন, মানে ওরকম কাজে এরকম স্পিড ছিল না। তো তারপর দিন থেকে অদ্ভুত বিষয় ঘটতে থাকে। সেটা হচ্ছে সবাই মানে বিশেষ করে গ্রামের মানুষজন তাকেই দেখতে থাকে, যেই মানুষটা এত বেশি অলস ছিল, সে এখন কাজ এত দ্রুত এত ফাস্ট করতে থাকে, মানে সেটা বলার অপেক্ষা রাখে না। তো সবাই বিষয়টা দেখে অবাকই হয়, কিন্তু আসলে সবকিছুর মূল তো বড় ভাই জানতো আসলে বিষয়গুলো কি ঘটছে। তো তিনি আসলে তার মাকে বলেন নাই যে এরকম ছোট ভাই সেখানে মারা গেছে। আর এই জন্যই বলেন নাই কারণ তার মা খুব বৃদ্ধ মানুষ ছিলেন, এবং তিনি যেহেতু ওই জিনটাকে নিজের কাছে বশ করে রেখেছেন, তিনি বলতে চাচ্ছিলেন না তার মাকে মারা যাওয়ার আগে যে ছোট ভাই মারা গেছে, কারণ বললে তিনি জানতেন তার মা অনেক বেশি অসুস্থ হয়ে যেত, সেই জন্য ওরা বলেনি। তো এইভাবে সময় কাটতে থাকে। সময় কাটতে কাটতে অনেকটা সময়, লম্বা একটা সময় কেটে যায়, 25 বছর কেটে যায়। একটা সময় ওই জিনটা বা তার ওই ছোট ভাই, তাকে বিয়ে পর্যন্ত দেওয়া হয়, বিয়ে দেওয়া হয়, এবং বিয়ের পর তাদের বাচ্চা কাচ্চা পর্যন্ত হয়। হ্যাঁ, তো একটা দিন যেটা হয়, বাসা থেকে মানে বড় ভাই এবং তার যিনি ওয়াইফ, সবাই মিলে তারা কোন একটা জায়গাতে যায়, মানে পুরো বাসা খালি থাকে, শুধু বাসাতে ওই জিনটা এবং তার মা, তারা দুজন থাকে। তো জিনটা গিয়ে মানে ছোট ভাই গিয়ে তার মাকে বলে যে মা, তোমার মনে আছে আজকে থেকে অনেক বছর আগে বড় ভাই তোমার কাছে এসে একটা গামছা রেখেছিল, এবং গামছাটার মধ্যে অনেকগুলো গিফট ছিল, সেই গামছাটা কি এখনো তোমার কাছে আছে? তখন মাকে তো আসলে বড় ভাই ওরকম ডিটেলসে কিছুই বলে নাই, বলে যে হ্যাঁ আছে। তখন বলে গামছাটা আমাকে দাও। তখন মা সহজ সরল মানুষ ছিলেন, কোনো কিছু না বুঝে বা তিনি জানতেনও না বিষয়গুলো, তাকে সেই গামছাটা দেয়। তো গামছাটা যখন তিনি পান,
তিনি কি করেন, এই গামছার মধ্যে যে গিটটা দেওয়া ছিল গিটটা খুলে ফেলেন। গিটটা খুলে ফেলার পরেই তখন তার মাকে বলে, মা আমি চলে যাচ্ছি। তারপর থেকে ওই জিনটাকে বা তার ওই ছোট ভাইকে গ্রামের কোথাও আর খুঁজে পাওয়া যায় না। সেই যে চলে গেছে গেছে। ইনফ্যাক্ট আমার ফ্রেন্ড ও বলতেছিল যে আসলে ওই যে গ্রামে থাকে তার পাশের গ্রামেই এই ঘটনাটা। ও বলতেছিল এখন অব্দি নাকি সেই গ্রামে ওই যে তার যে ছেলেগুলো ছিল, দুটো ছেলে, তারা নাকি এখন পর্যন্ত আছে এবং তাদেরকে মানুষজন যারা এই ঘটনাটা জানে তাকে ভূতের বাচ্চা বলে সম্বোধন করে। রাসেল ভাই, আমি জানি না রেশমাদার ঘটনাটা কেমন লেগেছে, বাট ঘটনাটা আমার কাছে মানে একটু আজীব অদ্ভুত লেগেছে। তো এই ছিল ঘটনা। সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই যে অবস্থাটা এখন আমাদের পৃথিবী জুড়ে চলতেছে, নিরাপদে থাকবেন। রাসেল ভাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি সামির আনসারি। তো আজকে শুরুতে যেই ভাইয়ের ঘটনা শেয়ার করব তার নাম রেদওয়ান ভাই। তিনি একটি ঘটনা পাঠিয়েছিলেন বেশ কয়েকদিন আগে, সেটাই এখন শেয়ার করা হচ্ছে। 2016 সালের ঘটনা এটা। তখন তিনি মাত্র এইচএসসি পরীক্ষা দেন এবং পরীক্ষার পর কিন্তু একটা লম্বা ছুটি থাকে। তো ওনারা 3 বন্ধু ছিল, সেই রেদওয়ান ভাই, রাফসান ভাই এবং মুমিন ভাই। তারা বেশ ঘনিষ্ঠ বন্ধু ছিল এবং তারা ঠিক করে যে কোথাও ঘুরতে যাবে এই ছুটিতে। তো সবাই এটা চিন্তা করে যে হয়তো কারো বাড়িতে যাওয়া যায় কিনা। তো মুমিন ভাই এবং রেদওয়ান ভাই তারা রাফসান ভাইকে রিকোয়েস্ট করে যে তার বাড়িতে ঘুরতে যাবে, কারণ একমাত্র তার বাড়িটাই ঘুরবার জন্য বাকি ছিল। রাফসান ভাইয়ের বাড়ি হচ্ছে খুলনাতে। তো প্রথম দিক দিয়ে রাফসান ভাই ব্যাপারটা একটু অন্যভাবে না, এবং তিনি বলতেছেন যে না, আমার বাড়িতে যাওয়ার দরকার নেই, আমরা অন্য কোথাও ঘুরে আসি, চলো। তো এদিক দিয়ে মুমিন ভাই এবং রেদওয়ান ভাই এটাও ভাবে যে রাফসান ভাই তো আর্থিক দিক দিয়েও বেশ সচ্ছল এবং তার ফ্যামিলি কিন্তু খুব ভালো, ওয়েল এডুকেটেড। তো তিনি কেন তার বাড়িতে নিতে চাচ্ছেন না, বারবার জিজ্ঞাসা করে। তো রাফসান ভাই বলে যে ওনার বাড়িতে প্যারানরমাল কিছু ঘটনা আছে, এর জন্য নিতে চান না। তো মুমিন ভাই এবং রেদওয়ান ভাই তখন রাফসান ভাইকে উদ্দেশ্য করে একটু হাসাহাসি করে এবং বলতেছে না, যেটাই ঘটুক না কেন তোর বাড়িতেই যাব। তো সেই অনুযায়ী তারা সেই রাফসান ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে সেই খুলনায় রওনা দেয়। তো সেটা বাড়িটা ছিল শহরেই, দোতলা একটা বাড়ি। তো বাড়িটার বর্ণনা রেদওয়ান ভাই ভেবে দেয় যে এটা নিচতলায় ছিল ডাইনিং, ড্রয়িং, রান্নাঘর, 3টা বেড, পাশেই গোয়াল ঘর ছিল, আর উপরতলায় ছিল 6টা ঘর। ওরা সবাই যৌথ ফ্যামিলি থাকতো। তো উপরতলায় একবারে দক্ষিণ দিকে যে ঘরটা, সেই ঘরে ওনারা 3 জন থাকেন, মানে রাফসানের, মুমিন ভাই এবং রেদওয়ানের মধ্যে থাকার ব্যবস্থা করা হয়। তো রাতে খাবার খেয়ে ঘরে যাবার আগেই রাফসান ভাইয়ের যে চাচা আছে তিনি তাদের 3 জনকে উদ্দেশ্য করে বলতেছে, বিশেষ করে রাফসান ভাইকে উদ্দেশ্য করে বলতেছে তার 2 বন্ধুর সামনেই, যে রাফসান দেখো, রাত যেহেতু হয়ে গেছে ঘর থেকে বের হওয়ার দরকার নেই, আর তোমরা ঘুমায় পড়ো, বেশি রাত যাইগো না। এই কথাটা বলা মাত্র রেদওয়ান ভাই রাফসান ভাই দিকে তাকাতে যাবে, এমন সময় সেই চাচার যে সন্তান ছিল সাকিব, সে রুমের মধ্যে ঢুকে যায়। তার বয়স হবে 10 কি 11 বছর। সে ঢুকে গিয়ে বলতেছে যে ফালবু আসবে, ফালবু, এটা বলেই সে একটা হাহা করে একটা হাসি দেয় এবং হাসি দিয়ে চলে যায় রুম থেকে। এবং চাচার সঙ্গে সঙ্গে বলে রাফসান ভাইকে যে তুমি এরকম দরজাটা লাগাই দাও, আর দরজা খোলার দরকার নাই। তখন রেদওয়ান ভাই রাফসান ভাইকে বলতেছে, দেখো আমরা ভাবলাম যে তোমার বাসায় আসছি এরকম বাড়িতে, একটু রাতে বেড হবো, এখন এরকম রাতে যদি আটকায় দেয় এটা আবার কেমন কথা। তো রাফসান ভাই বলতেছে, দেখো কিছু মনে করো না, সকালে আমরা ভোরবেলা এরকম ঘুরতে যাবো যদি কোথাও ঘোরার হয়। তো তারা 3 জন এরকম খাটের মধ্যে ওরা বসে গল্প করছিল। তো এমন সময় কথা প্রসঙ্গে রাফসান ভাই বলে যে কিছুক্ষণ আগে যে তার যে কাজিন আসলো, যে 10-11 বছর বয়সের সাকিব, সে নাকি কিছুটা মানসিক রোগী এবং সে নাকি মানসিক ভারসাম্যহীন, এবং এটা জন্ম থেকে নাকি ছিল না, প্রায় বেশ কয়েকদিন হয় সে নাকি এরকম বেশ কয়েক বছর ধরে সেরকম অসুস্থ। তারপর তারা এটা নিয়ে তারপর শুয়ে পড়ে। আর রাফসান আসলে কোনো কিছু বলতে চায় না যে আসলে প্যারানরমাল কি ঘটবে বা কি ঘটতে পারে বাসায়। আর তার বন্ধুরাও, মানে সেই রেদওয়ান ভাই এবং মুমিন ভাই তারা জানতে চায় না। তো ওনাদের ঘুম আসছিল না রাতে, নাকি তখন প্রায় 2টার কাছাকাছি ওনারা যার যার মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছিল। হঠাৎ রেদওয়ান ভাই বলে যে তিনি একটা জোরে হাসির শব্দ পান।
এবং হাসির শব্দ পাওয়ার পর তিনি উঠে বসেন এবং তার সাথে যে বন্ধু ছিল মমিন, সেও উঠে বসে। তখন রাফসান ভাই বলে, যার এটা আমার কাজিন হাসতেছে, ও দুষ্টামি করে, এরকম রাত জেগে থাকে। ঠিক 2 কি 3 মিনিট পর রেদওয়ান ভাই বলে যে যেটা তারপর তারা যা দেখে সেটা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। দরজা দিয়ে মনে হয় কেউ ধাক্কাধাক্কি করছে। তখন রেদওয়ান ভাই শুধু এতটুকুই দেখে যে অন্ধকার রুম, তো বাইরে থেকে যতটুকু আলো আসার আসছিল, রেদওয়ান ভাই দেখে যে দরজাটা ধাক্কা দিয়ে লাথি মেরে কেউ দরজাটা খুলে ফেলেছে এবং একটা দমকা বাতাস আসলো, মনে হচ্ছে এখনই ঝড় শুরু হয়েছে। তিনি বুঝতে পারে না কিভাবে দরজার সিটকানিটা খুলে গেল, কারণ তিনি নিজের হাতে দরজাটা লাগিয়েছিলেন। দেখছে মিনিট খানিকের মধ্যেই সেই সাকিব যে কাজিন ছিল, সে মনে হচ্ছে বাতাসে ভেসে ভেসে ঘরটা এসে আসার খেয়ে পড়ল। সঙ্গে সঙ্গে একটা ভয়েস তিনি অন্ধকারে শুনতে পান, ফালবু এসেছে দেখবি, ইনসানের দিকে তাকা। কিছুটা ভয় পেয়ে যায় রেদওয়ান ভাই এবং তিনি ভাবতে থাকে যে কি হচ্ছে। তিনি যখন রাফসান ভাইকে বলতেছে, রাফসান এগুলো কি হচ্ছে তোমাদের বাসায় এগুলা, হঠাৎ করে মুমিন ভাই যিনি ছিলেন তিনি দেখছে যে মাটিতে গড়ায় গড়ায় দরজা দিয়ে 3টা গোল আকৃতির কিছু একটা ঘরের মধ্যে ঢুকতেছে। তিনি চিৎকার দিয়ে ওঠেন এবং তার পাশাপাশি যে কাজিন ছিল সাকিব, সে আবল তাবল জানে কি বলে যাচ্ছিল উর্দু ভাষায়, যেটা রেদওয়ান ভাই ঠিক সঠিক মনে ছিল না। কিন্তু মুমিন ভাই শুধু এতটুকু চিৎকার দিয়ে বলছিল যে এগুলো তো মানুষের মাথা মনে হয় ঘরের ভিতর ঢুকছে। তখন ওনারা চিৎকার দিয়ে সেখান থেকে লাফিয়ে খাট থেকে মানে নিচের দিকে দৌড়াতে যাবে, কিন্তু রাফসান ভাই শুধু বলছে যে না, দৌড়ানোর দরকার নেই, সব ঠিক হয়ে যাবে, তোমরা শান্ত হও। তিনি নাকি তখন, রাফসান ভাই নাকি তখন তার 2 হাতে 2 বন্ধুকে ধরে রেখেছে। কিছুক্ষণ বাদে তখন ওনাদের যে বন্ধু ছিল মুমিন, সে জোরে জোরে দোয়া পড়তে থাকে এবং রুমে তখন বিদঘুটে হাসি আর চারপাশে বেশ বাতাস। রুমটা জানি কেমন গোমোটো গোমোটো হয়ে যাচ্ছিল যে এতটা বাতাস আসার পরেও। হঠাৎ করে সেই রুমে রাফসান ভাই আরেকজন কাজিন এসে ঢুকে এবং তার চাচা এসে ঢুকে সেই সাকিবকে জাপটে ধরে এবং রুমের লাইট জ্বালিয়ে দেয় এবং সঙ্গে সঙ্গে রেদওয়ান ভাই তার চোখের সামনে দেখে যে সেই সাকিব, সে মানে ঘুমিয়ে গেল, কিন্তু তখন আসলে সে ঘুমায়নি, তার জ্ঞান হারিয়ে গিয়েছিল। এরপর সাকিবকে রুমে নিয়ে যাওয়া হয় এবং সেই চাচা রেদওয়ান ভাইদের উদ্দেশ্য করে বলছে, তোমাদের ভয় পাওয়ার কিছু নাই, তোমরা শুয়ে পড়ো আর বেশি রাত যাইগো না। এবং তার চোখে মুখে নাকি সে চাচার বেশি একটু কেন আতঙ্কিত ভাবে চিন্তা এই কথাগুলো নাকি বলছিল। কোনো রকম সেই রাতটা তারা 3 জন পাড়ি দেয়, কিন্তু কেউ কাউকে কিছু বলে না যে কি হয়েছিল। সকাল হতেই রাফসান ভাইকে তার 2 বন্ধু রেদওয়ান ভাই এবং সেই মমিন ভাই তারা ধরে বসে যে আসলে কি সমস্যা তোর বাসায়। রাফসান ভাই কোনোভাবে বলছিলেন এবং সে শুধু একটা কথাই বলছিল যে আমি কিন্তু আগে বলেছিলাম যে আমার বাসায় সমস্যা আছে, কিন্তু তোরা তখন সেটা হেসে খেলে উড়াই দিলি। তখন তাকে যখন বেশ জোর দেওয়া হয় তখন রাফসান ভাই বলে, ঠিক আছে ঘরে কিছু বলা যাবে না, চল আমরা একটু সামনে হেঁটে আসি বাড়ির বাইরে, এখানে আমরা এটা নিয়ে গল্প করব। তখন রাফসান ভাই বলে এই সমস্যাটা নাকি বেশ কয়েক বছর আগে থেকেই তার পরিবারের সাথে ঘটে যাচ্ছে। তার যে চাচা মানে সাকিবের যে বাবা ছিল, সে নাকি বর্তমানে যাকে বিয়ে করেছে, মানে বর্তমানে যে চাচি আছে সেই রাফসানের, সেটা নাকি তার চাচার 2য় স্ত্রী। তার যে প্রথম স্ত্রী ছিল তার সন্তানই নাকি এই সাকিব। তো সেই প্রথম স্ত্রী মানে প্রথম চাচি যে ছিল সেই রাফসান ভাইয়ের, তিনি নাকি ব্ল্যাক ম্যাজিক করতেন। এটা নাকি তার পরিবারের কেউ জানতো না, কিন্তু আস্তে আস্তে নাকি সেই চাচা এটা টের পাচ্ছিল। এই জন্য মাঝে মাঝে তিনি বেশ সতর্ক থাকতেন, কিন্তু তার প্রথম স্ত্রীকে তিনি তা বুঝাতে দিতেন না। তো এই বাচ্চা যে সাকিবের বয়স যখন 3.5 মাস, তখন নাকি কোনো একদিন রাতে সেই এই রাফসান ভাইয়ের বড় প্রথম চাচি যিনি ছিলেন, তিনি নাকি তার সন্তানকে নিয়ে এই সাকিবকে নাকি অনেক রাতে বের হয়ে যান। তখন তার চাচা খেয়াল করছিল যে কোথায় যায়। হাঁটতে হাঁটতে প্রায় 10 মিনিট হাঁটার পর দেখে যে একটা জঙ্গলের দিকে যাচ্ছে। তখন তিনি বেশ ঘাবড়ে যান সেই চাচা। তিনি দূরের থেকে উঁকি মেরে দেখেন আসলে কি করছে। তিনি দেখেন যে তার সেই প্রথম স্ত্রী সাকিবকে একটা জায়গায় বসায় এবং বসানোর সঙ্গে সঙ্গে কি জানি পড়ছিল মুখ দিয়ে, এবং পড়ার সাথে সাথে একটা আগুনের ফুলকির মতো তার সামনে এসে পড়ে এবং আগুনটার কালার নাকি বেশ ব্যতিক্রম ছিল, সাদা রঙের আগুন ছিল এবং চারপাশেও আরো কয়েকটা আগুনের কুণ্ডলী ছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে বেশ কয়েকটা সাপ দেখা যায় এবং হঠাৎ করে একটা ভয়েস আসে, ভয়ঙ্কর কণ্ঠে নাকি বলে সেই চাচিকে উদ্দেশ্য করে, আমার ভোগ আনছোস,
এই ইনসানের বাচ্চাকে? এটা শুনে প্রচণ্ড ভয় পেয়ে যান সেই চাচা, এবং তিনি কোনো রকম তার বাচ্চাটাকে নিয়েই একটা দৌড় দেয় এবং দৌড়াতে দৌড়াতে তিনি আয়াতুল কুরসি পড়তে থাকেন, এবং কোন সময় যে তিনি তার বাচ্চাকে নিয়ে বাসায় এসে পড়েন তিনি নিজেও টের পান না। তারপর থেকে সেই সাকিবের মাকে, মানে সেই চাচার প্রথম স্ত্রীকে, তাকে নাকি আর কখনো খুঁজে পাওয়া যায়নি। তার পরিবারের সাথেও যোগাযোগ করা হয়, কিন্তু সেই পরিবারও বলতে পারে না কোথায়। অনেক নাকি এরকম মামলা মোকদ্দমা করা হয়েছিল বা জিডি করা হয়েছিল, কিন্তু কোনো সমাধান নাকি আর হয়নি। সাকিব নাকি ভালোই ছিল, বয়স যখন 8 বছর তারপর থেকেই তার এই সমস্যা, মানসিক ভারসাম্যহীন সে হয়ে পড়ে। তো এই কথাগুলো শুনে রিদম ভাইয়ের বেশ খারাপ লাগে, এবং তিনি বলে সেই রাফসান ভাইকে যে বাড়ি চল, তার সাথে কথা বলি, আমার কাছে এরকম একটা পরিচিত আলেম আছে, আমরা সেই আলেমের মাধ্যমে একটা উপকার হয়েছিল আমাদের, ওই আলেম আশা করা যায় সে এই সমাধানগুলো করতে পারে, কারণ সেই আলেমের সাথে নাকি বেশ বড় মাপের জিন ছিল এবং বেশ বয়স্ক জিন ছিল। তারপর বাড়িতে গিয়ে আলাপ আলোচনা করার পর সেই আলেমের সাথে যখন যোগাযোগ করা হয়, আলেম সময় নেয় 2-3 দিন, সে বলে যে তিনি বলে যে ঠিক আছে আমি আসবো, কোনো সমস্যা নেই, তোমাকে সময় দিতে হবে। এদিকে রাফসান ভাই যেহেতু উনি এখানে এসেই পড়েছেন, এবং ওনার যে 2জন বন্ধু তারা বলছেন আপনি ব্যাপারটা দেখেই যে আসলে কি ঘটে, আর বাসায় কাউকে কিছু জানার দরকার নাই। তো ওনারা ওনাদের বাসায় এরকম আসলে এই বিষয়ে কিছু জানায় না। যাই হোক, তারপর তো সেই আলেম তিনি আসেন। তো তিনি যেদিন আসে, দিনের বেলা তিনি ওই বাড়িতে যখন পা দিবেন, পা দেওয়ার আগেই তিনি সেই রেদওয়ান ভাইকে উদ্দেশ্য করে বলছে যে দেখেন, আপনারা যে বাসায় আমাকে নিবেন সেখানে তো আমি যেতে পারবো না, সেখানে বেশ কিছু সমস্যা আছে, এবং আমার যেটা মনে হয় যে একজন নরখেকো আছে, তো সেই বাসাটা বেশ অপবিত্র, সেখানে আসলে আমি যেতে পারবো না, আমাকে অন্য জায়গায় থাকার ব্যবস্থা করে দেন। তখন রাফসান ভাইয়ের এক আত্মীয়র বাসায় পাশেই থাকার ব্যবস্থা করে দেওয়া হয়, এবং তিনি এতটুকু বলেন যে আমি আজকে না মাত্র আসলাম, আমি একটু আমার সাথে যারা আছে সেই তাদের সাথে একটু বসে আমি আপনাদের তারপর জানাবো যে কবে আপনাদের সাথে এরকম আসরে বসা যাবে, বাসাটা কিভাবে যাওয়া যাবে, সমাধানটা পরে জানাবো। এদিকে সেই যে আলেম এসেছে, আলেম আসার পর থেকে সেই সাকিব, মানে রাফসান ভাই সেই কাজিনের নাকি পাগলামি শুরু হয়ে যায়, মানে সে নাকি বাসায় খুব নাকি সে অস্থিরভাবে মানে উল্টাপাল্টা কথা বলছিল, এবং সে যখন কথা বলতো সে নাকি উর্দু ভাষায় বেশি কথা বলতো। তো এই বিষয়টা নাকি ওরা বাসায় সবাই দেখে এবং খেয়াল করে, এবং সেই আলেম আসার পর থেকে নাকি এটা আরো বেশি হচ্ছে। এছাড়া রাফসান ভাই রেদওয়ান ভাইকে বলে এর আগেও নাকি বেশ কয়েকটা হুজুর আসলে নাকি সেরকম সাকিব পাগলামি করে, এবং কোনো হুজুরি নাকি এটা আসলে সহজ সমাধান দিতে পারে না। তারপর যা হওয়ার, যেটা এই আলেম রাতে তিনি আসার পর তারপর সেই রাফসান ভাই চাচা এবং অন্য যারা মুরব্বী আছে তাদেরকে বলেন যেরকম পরের দিন তিনি সন্ধ্যার পর মাগরিবের বা এশার পর এরকম একটা সময় আসবেন নামাজ শেষ করে, সম্ভবত এশার নামাজের পর পরের দিন তিনি সেই বাসায় উঠানে যান, সেই রাফসান ভাইদের বাসায় উঠানে যান, এবং উঠানে গিয়ে তিনি কয়েক চক্কর হাঁটেন, একাই হাঁটেন, এবং হাঁটার পর হঠাৎ করে সেই সাকিব ভাইয়ের ঘর থেকে, দোতলা থেকে, সাকিব যে বাচ্চাটা আছে তার ঘর থেকে একটা চিৎকারের আওয়াজ আসে। আসার পর সবাই সেই ঘরে যায়, গিয়ে দেখছে যে সাকিবের যে বর্তমান মা, মানে সেই বর্তমান যে রাফসান ভাই চাচি আছে তিনি অজ্ঞান হয়ে পড়ে আছে, আর সাকিব সে ছেলেটা উল্টা হয়ে মাথার উল্টা করে সে মানে মাথার নিচে দিয়ে পাট ওপর করে এরকম দাঁড়িয়ে আছে, খাটের সাথে হেলান দিয়ে, এবং সে জিব্বা বের করে করে হাসছে। তখন ওরা বুঝে যায় যে বাড়ি যারা ছিল যে না, নিশ্চয়ই এই ছেলেটাই আসলে কিছু একটা করছে, এই কারণে হয়তো বা এই মহিলা এখানে অজ্ঞান হয়ে গিয়েছে, মানে সে রাফসান ভাই চাচা অজ্ঞান হয়ে গিয়েছে। তো তারপর আলেম তিনি ঘরে যখন ঢুকবেন তখন তিনি পানি ছিটিয়ে, জমজমের পানি ছিটিয়ে সেই ঘরটা ঢুকেন পবিত্র করতে করতে। তারপর তিনি বলেন যে সাকিবকে ধরে বসেন, এবং ধরে বসার সঙ্গেই সাকিবের তখন চোখে মুখে নাকি আতঙ্ক শুরু হয়ে যায়, এবং নাকি তার হাত পা কাঁপছিল। তারপর সেই আলেম তিনি আবার উঠানে আসেন এবং সাকিবকে নিয়ে আসেন, এবং সবাইকে বলে উঠানে আমি আসলে সব কাজ করবো, বাসার প্রতি কিছু করা যাবে না। তো আলেম তখন রেদনাকে উদ্দেশ্য করে বলছে দেখেন, আপনার যারা ইয়াং যারা আছেন আমার কিছু কাজ করে দিতে হবে, যেভাবে হোক 133টা প্যারেক নিয়ে আসেন আর বেশ কিছু লবণ নিয়ে আসেন। সে অনুযায়ী কাজ করা হয় এবং কিছু নির্দিষ্ট জায়গা দেখিয়ে দেওয়া হয়। সেই জায়গা অনুযায়ী রেদওয়ান ভাই এবং অন্যান্য যারা আছে তারা নাকি সেই আলেমের কথা অনুযায়ী 133টা প্যারেক বিভিন্ন জায়গায় মারেন। রেদওয়ান ভাই যেটা বলে যে 133টা প্যারেক মারার পর সেই আলেম তিনি নাকি সাকিব যে ঘরটা থাকে সেই ঘরের চারপাশে লবণ ছিটিয়ে দেয়, এবং আশ্চর্যের বিষয় হচ্ছে সেই আলেম বাড়ির কোথা থেকে জানি
33টা তাবিজও উদ্ধার করেন, এবং উদ্ধার করার পর সেই আলেম তারপর তিনি আসরের কথা বললেন এবং আসন নিয়ে তিনি বসেন। রেদওয়ান ভাই বলে যখন আসন নিয়ে বসেন তখন পুরা বাড়ির আশেপাশে যে গাছপালা মনে হচ্ছে যে তা দেখে যে প্রচন্ড বাতাস চারপাশে, এবং আলেম নাকি আসর শুরু করার আগেই বলে দিয়েছিল যে বাড়ির চারপাশে যেন আলো না থাকে। আলেমের আলোতে নাকি তখন সমস্যা হবে কথা বলে দিয়েছিল। সাকিবকে নিয়ে দুজন বসেন, বাড়ির দুজন মুরব্বী বসেন, তো দুই হাত দুই দিকে ধরা, এবং আলেমই নাকি বলেছিল যে সাকিবকে ভালোভাবে ধরে রাখার জন্য, আর যদি সাকিব বেশি মানে ছোটাছুটি শুরু করে কিছু করার নেই, সামনে মানে বলছে তখন ছেড়ে দেওয়ার জন্য, এবং একটা গোল একটা কিছু মানে আলেম আসর বাসার আগে গোল একটা কোনো বিষয়ে তিনি চিহ্ন দিয়ে রেখেছিলেন যাতে চিহ্ন বাইরে কেউ না যেতে পারে। হঠাৎ করে সাকিব বিকট কণ্ঠে কথা বলে উঠল। সে বলে উঠে যে কিরে ইনসানের বাচ্চা, কেমন, হ্যাঁ আমাকে শেষ করতে আসলি? আমার বয়স 1407 বছর, 7 বছর মাথায় রাখিস, 1407। আলেম তখন বলেন যে তুই আমাকে চিনিস কিভাবে? তুই তো নরখেকো, তুই এখানে কিভাবে আসলি? সাকিব বলে যে না না না, আমি কিন্তু শয়তান না, আমি ফালবু, তুই বুঝবি, একটু পরেই বুঝবি। তারপর নাকি সে নাকি উর্দু ভাষা আবার কি জানি বলতে থাকে। আলেম কথাগুলো স্পষ্ট বুঝে। তখন আলেম বলে যে আচ্ছা ঠিক আছে, সবই তো বললি, অপেক্ষায় থাক। রেদওয়ান ভাই তার চোখের সামনে দেখেন আলেম জোরে জোরে সূরা পড়ছিল। কিছু সূরা যখন পড়ে হঠাৎ করে চারপাশের বাতাস যা ছিল সব বন্ধ হয়ে যায়। কালো একটা অবয়ব নাকি সে যে আসরটা বসানো হয়েছিল তার আশেপাশে নাকি ঘুরতে থাকে। যারা সেখানে ভয় পাচ্ছিল, ছোট বাচ্চা ইয়াং বয়সে যারা কয়েকজন নাকি ভয় পেয়ে চিৎকার করছিল। তখন আলেম বলেন দেখেন ভয়ের কিছু নাই, ভয় পাবে না, সাহস রাখেন, মনের ঈমান ঠিক রাখেন, ভয় পাইলে কিন্তু আপনাদেরকে শেষ করে দিবে। সবাই তখন যারা ভয় পাচ্ছিল তারা চুপ করে বসে থাকে এবং দোয়া পড়তে থাকে। তখন আলেম বলে যে আপনি আস্তে আস্তে দোয়া পড়েন, যা করা বাকিটা আমি করছি। তো কালো অবয়ব সে একটা জায়গায় সে স্থির হয়, আলেমের পাশে সে স্থির হয়। তখন আচমকা একটা কর্কশ কণ্ঠে কেউ একজন বলে উঠে, আজ তোর কেয়ামত, দেখ আমরা কতটা শক্তিশালী। আলেম তখন ইশারা দিয়ে কিছু একটা বুঝাতে চাচ্ছিল। তখন সেই রাফসান ভাই চাচা এসে বলতে ভয়ের কিছু নাই, মনে হয় আলেম সাহেব জিন হাজির করছে। ঠিকই তখনই আলেম সাহেব হয়তো জিন হাজির করেছিল। রেদওয়ান ভাই বলে কিছুক্ষণ পর আলেম উর্দু ভাষায় কিছু একটা বলতে থাকে, সেই যে সাকিব ছিল তার সাথে কথা বলতে থাকে। রেদওয়ান ভাই এটাও বলে যে একটা বাচ্চা ছেলে কিভাবে এরকম চিৎকার করছিল তিনি নাকি দেখে বেশ অবাক হয়ে যান। তারপর বেশ কথা কাটাকাটি হয়, এতটুকু বুঝেন রেদওয়ান ভাই এবং অন্য যারা ছিল। এবং আলেম তখন একটা পর্যায়ে প্রায় 15-20 মিনিট পর গিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলে যে আপনার সবাই চোখ বন্ধ করেন, কেউ চোখ খুলবেন না, এবং যখন চোখ খুলতে বলবো তখন চোখ খুলবেন। যদি এর আগে চোখ খুলেন তাহলে যদি কারো বিপদ ঘটে তখন কিন্তু আমাকে কিছু বলতে পারবেন না। তারপর রেদওয়ান ভাই অন্য যারা ছিল তারা চোখ বন্ধ রাখে এবং অনেকক্ষণ প্রায় 15-20 মিনিট ধরে ধস্তাধস্তির আওয়াজ পায়, এবং মনে হচ্ছিল যে এখানে কয়েকশো লোক মারপিট করছে, এরকম একটা আওয়াজ হচ্ছে। কিন্তু ভয়েও নাকি তখন কেউ আর চোখ খুলে না। তারপর আলেম সাহেব বলেন যে হ্যাঁ এবার আপনার চোখ খুলেন, এবং বাড়ির কয়েকজনকে বলেন যে আপনার বাড়ির চারপাশে আলো জ্বালিয়ে দেন। আলো জ্বালানোর পর রেদওয়ান ভাই দেখায় যে সাকিব সে মাটিতে শুয়ে আছে, মনে হচ্ছে সে অজ্ঞান হয়ে গেছে, এবং তাকে তার রুমে নিয়ে যাওয়া হয়। এবং তারপর তার হুশ আসার পর সেই আলেম বলে যে আপনার আজকে এই বাড়িতেই সবাই থাকেন এবং আমিও থাকবো, ভয়ের কিছু নাই, যে সমস্যা এটা সমাধান হয়ে গেছে, আর কিভাবে কি হয়েছে এটা জানতে চাবেন না, আর এই বাচ্চার আসলে কোনো সমস্যা হবে না। সমস্যাটা যেটা হয়েছিল ওর যে আসল মা সে হয়তো এরকম কুফরি কালাম করতো, ওগুলোর এফেক্ট আসলে এই ছেলের উপর পড়ছে, আর এটা বিস্তারিত জানতে চায় না। আর ওই মহিলা কোথায় আছে না আছে এগুলো কিছু জানার দরকার নেই, যেটা আপনার সন্তানের জন্যই ভালো হবে, সেই রাফসান ভাই চাচাকে উদ্দেশ্য করে বলে। তারপর একদিন কি দুদিন পর সেই 3 বন্ধু ওনারা রাফসান ভাই, তারপর রেদওয়ান ভাই, মুমিন ভাই, ওনারা সেখান থেকে এসে পড়েন, এবং সেই সাকিব সে অসুস্থ হয়ে যায়। পরে রাফসান ভাই থেকে শুনে যে পরে আর আসলে কোনো তার সমস্যা হয়নি সে রেদওয়ান ভাই বলে, এবং রেদওয়ান ভাই বলে যেটা তার সম্পূর্ণ একটা বাস্তব ঘটনা, তিনি তার চোখের সামনে দেখেছেন আসলে কি হয়েছিল, সেটাই তিনি শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ রেদওয়ান ভাইকে এরকম একটা ঘটনা শেয়ার করবার জন্য।
হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।